হুম। রান্না খেতে তেল দিয়ে ঘুমান আপনি। ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাক্ষ্য ক্লাস, একটা ক্লাস মনে হয় মিস হয়ে গেছে মাঝখানে। এটা হচ্ছে বুধবারের ক্লাসটা, তাই না? নিয়ে নেবো ইনশাল্লাহ এটা। মানে আমি কখনো এটা চাই না যে একটা ক্লাস মিস হোক। কোনো ক্লাস মিস হোক এটা আমি চাই না। মিস হইলে এই ক্লাসগুলো আমি পরবর্তী সময় করে নিয়ে নিই কিন্তু আবার। আচ্ছা। ইয়া, এই শুনতে পাচ্ছেন তো? শোনা যাচ্ছে হারুন ভাই, হারুন রশিদ ভাই? ক্লিয়ার শোনা যাচ্ছে আমাকে? একটু হাত উঠান, হাত উঠান। লিখতে পারবেন না? দাদা ওই যে মেসেজগুলো কপি করে দিয়ে দেন, কপি করে দিয়ে দেন। এই আজিজুল হক ভাই শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আগামীকালকে আমরা ফৌজদারি কার্যবিধি রিভিশন দিব শুরু থেকে ইনশাল্লাহ। আজকে একটু অনেকটা লেট হয়ে গেছে। আমি ল্যাপটপ রেখে আসছি ঢাকাতে। তো সুমন দাকে নিয়ে প্রায় 1 ঘন্টার উপরে ধরে আমরা প্রসেস করতেছি। মানে একটু টেকনিক্যালি একটু প্রবলেম ছিল। এটা সমাধান করতে করতে 1 ঘন্টার উপরে চলে গেছে। সাক্ষ্যয়নে আমাদের ছিল আলোচনা। আহ, গত ক্লাসে কত পর্যন্ত সাক্ষ্যয়নের? 11 ধরা পর্যন্ত ছিল নাকি? কত পর্যন্ত ছিল একটু বলবেন? 7, 8 ও 9 ধারা পর্যন্ত আমার যতটুকু মনে পড়ে। 9 ব্যাখ্যা বিশ্লেষণ, তাই না? একটু কষ্ট হবে। সাক্ষ্যয়নের ভিতরে সবচেয়ে কঠিন ধারা হলো নয়। সাক্ষ্যয়নের 7 থেকে। সাক্ষ্য আইনের সবচেয়ে কঠিন ধারা হলো সাক্ষ্য আইনের 7 থেকে শুরু করে সাক্ষ্য আইনের আপনার কত বলবো, 22 পর্যন্ত। ঠিক আছে, 23 পর্যন্ত ধরতে পারেন। এরপরে সাক্ষ্য আইনের আর কঠিন বলতে কোনো শব্দ নাই। আর এই জায়গার ভিতরে আপনার প্রশ্ন সবচেয়ে কম হয় সাক্ষ্য আইনের এই জায়গাগুলো থেকে। এই 1 থেকে 22, এক দ্বারার 3 দ্বারার সংখ্যাগুলো খুব গুরুত্বপূর্ণ। এছাড়া এই স্বীকৃতি সম্পর্কিত স্বীকৃতি এবং স্বীকারোক্তির পার্থক্যের প্রশ্ন আসছে। তাছাড়া স্বীকৃতি সম্পর্কে যে অনেক প্রশ্ন আছে এগুলো সাধারণত হয় না। আর এই 7 ধারা প্রশ্নগুলা 8, 9, 10 এগুলো অনেকগুলো উদাহরণ আছে বৃত্তির জায়গায় এগুলো। ঠিক আছে, এই এই জায়গাগুলোর থেকে কিছু প্রশ্ন হয়ে যেতে পারে। এই জন্য আমরা এই জায়গাগুলো পড়তে হয়, যেহেতু এটা গুরুত্বপূর্ণ আইন এবং ধারার সংখ্যা খুব বেশি একটা ধারা না, 167টা ধারা। এবং আপনারা সবাই জানেন গুরুত্বপূর্ণ এগুলো সবগুলো দ্বারা আমরা পড়ি, তবে কতগুলো গুরুত্ব কম কতগুলো বেশি আমি বলে দিব। এই দিক দিয়ে প্রথম দিক দিয়ে 7 ধারা, 8 ধারা, 9, এই সাক্ষ্য আইনের 14 ধারা এগুলো প্রশ্নমুখী মোটামুটি। কত বললাম? এই 7, 8, 9, 14, 11 ধারা থেকেও প্রশ্ন হয়। অতএব আপনি গুরুত্ব সহকারে নেন এই জায়গাগুলা। তাহলে এই আইন সাক্ষ্য আইন 1872 হিসেবে অভিহিত হবে এবং সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে। এবং 1 সেপ্টেম্বর থেকে কি হবে, কার্যকর হবে। ধারা কত? 1 ধারা। আর সাক্ষ্য আইনটা এটাও কিন্তু এক ধরনের পদ্ধতিগত আইন, জানেন? সাক্ষ্য আইনও কিন্তু ফৌজদারি কার্যবিধি আইনের মতো একটা পদ্ধতিগত আইন। মনে রাখবেন এটা। আচ্ছা, দণ্ডবিধি আইনটা আবার কি ধরনের আইন যদি বলা হয়? দণ্ডবিধি আইন কি ধরনের আইন? দণ্ডবিধি আইন হলো একটা বিধিবদ্ধ আইন। কি আইন? এটা বিধিবদ্ধ আইন। আচ্ছা। আর সাক্ষ্য আইনের প্রবর্তক জেফ স্টিফেন স্যার। আর সাক্ষ্য আইনের উৎস হলো ব্রিটিশ সাক্ষ্য আইন। সাক্ষ্য আইনের সর্বমোট অধ্যায় হলো 11টা। 167টা হলো ধারা। সংযুক্ত আরো অনেকগুলো ধারা আছে। আসলে হলো সর্বশেষ ধারা হলো 167। ঠিক আছে। এরপরে হলো আমাদের সাক্ষ্য আইনের 3 ধারা। আদালত বলতে জজ, ম্যাজিস্ট্রেট, সাক্ষ্য গ্রহণের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বা তাদের কার্যক্রমকে বোঝাবে। বিষয় বলতে কোনো কিছুর অবস্থা, কোনো কিছু সম্পর্ক, কোনো মানসিক অবস্থা যা সম্পর্কে কোনো ব্যক্তি সচেতন, এই সবগুলো বিষয় হিসেবে কি হবে, গণ্য হবে। 3 ধারা হলো বিচার্য বিষয়, যে বিষয়গুলোর উপর ভিত্তি করে বা যে বিষয়গুলো নিয়ে বিচারিক কার্যক্রম পরিচালিত হয় তাকে বলা হয় বিচার্য বিষয়। প্রাসঙ্গিক বিষয়, বিচার্য বিষয়ের প্রয়োজনে যে বিষয়ের দরকার অথবা যে বিষয়গুলো সরাসরি বিচার্য নয়
কিন্তু একটি বিচার্য বিষয় সম্পর্কে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, তাকে বলা হয় প্রাসঙ্গিক বিষয়। সাক্ষ্য আইনের 3 ধারা। কোন অক্ষর, সংখ্যা, চিহ্ন দ্বারা এক বা একাধিক উপায়ে বর্ণিত বা লিপিবদ্ধ বিষয় যেগুলো কোনো প্রমাণে ব্যবহার করা যায় বা সহায়ক হয়, তাকে বলা হয় দলিল। দণ্ডবিধি আইনের 29 ধারা। সাক্ষ্য আইনের 3 ধারা হলো মৌখিক সাক্ষ্য। আদালতে বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ে মৌখিকভাবে যে সাক্ষ্য দেওয়া হয় তাকে বলা হয় মৌখিক সাক্ষ্য। সাক্ষ্য আইনের কত ধারা? 3 ধারা। মৌখিক সাক্ষ্য দ্বারাও ঘটনা প্রমাণ করা যায়। ধারা কত? 59 ধারা। কি ব্যতীত? দলিলের বিষয়বস্তু ব্যতীত। আর মৌখিক সাক্ষ্য এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 59, 60 এগুলা দুইটা নিয়ে একটা অধ্যায়, 74 অধ্যায়। আর মৌখিক সাক্ষ্য অবশ্যই কি হইতে হবে? প্রত্যক্ষ হইতে হবে। অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আপনাকে কি করতে হবে? এগুলা মানে পঞ্চ ইন্দ্রিয়ের সাথে সম্পৃক্ত হইতে হবে। তো পঞ্চ ইন্দ্রিয় মনে আছে? পঞ্চ ইন্দ্রিয় মানে নিজের চোখে দেখা, নিজের কানে শোনা, নিজে হাত দ্বারা স্পর্শ করা, নিজে নাক দ্বারা গন্ধ নেয়া, নিজে জিহ্বা দ্বারা স্বাদ গ্রহণ করা। এটা হলো পঞ্চ ইন্দ্রিয় বলা হয় আইনি ভাষায়। ঠিক আছে? এই জিনিসগুলোর মধ্যে আপনাকে প্রত্যক্ষ হইতে হবে। নিজের নাকি গন্ধ নিতে হবে, নিজের জিহ্বা দ্বারা স্বাদ নিয়ে বলতে হবে জাল, মিষ্টি, টক। নিজের চোখে দেখতে হবে, নিজের কানে শুনতে হবে, নিজের হাতে স্পর্শ করতে হবে। তখন আপনি আদালতে যদি বলেন যে আমি নিজে স্পর্শ করে দেখছি, তখন এটা প্রাসঙ্গিক হবে কত দ্বারাই? 59 দ্বারাই। কিন্তু প্রত্যক্ষ হতে হবে কত দ্বারাই? 60 দ্বারাই। সাক্ষ্যের 60 দ্বারা লাস্টে একটা সুন্দর কথা আছে, এটা আমরা পরে পড়াবো, যে মৌখিক সাক্ষ্য যদি দলিল ব্যতীত অপর কোনো বস্তুর অস্তিত্ব সম্পর্কে হয়, তাহলে সেই বিষয়গুলো আদালতে দাখিল করার জন্য আদালত নির্দেশ প্রদান করতে পারেন। একাধিকবার ইন্সপেক্টরশিপে আসা প্রশ্ন এটা। যাক, আমরা ওইদিকে যাবো না এখন। সাক্ষ্য আইনের 3 ধারা পরবর্তী সংজ্ঞা হলো দালিলিক সাক্ষ্য বা ডকুমেন্টারি এভিডেন্স। যে সাক্ষ্যগুলা দলিলের মাধ্যমে দেওয়া হয়, এতটুকু কথা। আর যদি বলেন যে আদালতে দলিল পত্র পরিদর্শনের মাধ্যমে যে সাক্ষ্য দেওয়া হয়, তাকে বলা হয় দালিলিক সাক্ষ্য। দালিলিক সাক্ষ্য দ্বারা প্রাথমিক হোক আর মাধ্যমিক হোক আদালতে গ্রহণযোগ্য হবে। সাক্ষ্য আইনে 61 দ্বারা সংশ্লিষ্ট মূল দলিলটাকে বলা হয় প্রাথমিক সাক্ষ্য। 62 দ্বারা, 63 দ্বারা হলো মাধ্যমিক সাক্ষ্য। কয়টা কথা? 5টা কথা। আপনি এখন মুখস্থ না করলে হবে। 63 দ্বারাতে গিয়ে ঠিক আপনাকে এগুলা পড়াবো, মানে পড়তে হবেই হবে, বাধ্যতামূলক। অতঃপর বর্ণিত বিধান অনুসারে দলিলের কোনো জাবেদা নকল 1 নাম্বার। 2 নাম্বার, মূল দলিল থেকে বিশেষ বা যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত কোনো নকল, যে ক্ষেত্রে মূল দলিলের সাথে মিলায় নেওয়া যায়, দলিলের নির্ভুলতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। 63.3, মূল দলিল থেকে প্রস্তুতকৃত, যে ক্ষেত্রে দলিলের নির্ভুলতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। 63.4, এমন দলিলের কোন অনুলিপি বা প্রতিলিপি যে পক্ষ মূল দলিল সম্পাদন করেন নাই তাহার বিরুদ্ধে ব্যবহার করার জন্য। সাক্ষ্য আইনে 63.5, যে ব্যক্তি দলিল নিজের চোখে দেখছে, দলিল সম্পর্কে সেই ব্যক্তির কোন মৌলিক বা মৌখিক বিবরণী। এগুলো কি সাক্ষ্য? মাধ্যমিক সাক্ষ্য। আপনি এখন শুধু এতটুকু পড়বেন, মূল দলিলের ফটোকপি কি অথবা কোনো অনুলিপি বা কোনো ছায়ালিপি, এগুলোকে কি বলা হয়? মাধ্যমিক সাক্ষ্য বলা হয়। তাহলে আপনাদের কাছে আমার লেখা বই আছে না? আছে। আপনার কাছে এটা কি সাক্ষ্য? এটা প্রাথমিক সাক্ষ্য। আপনার কাছে যেটা আছে, এখন আপনি ফটোকপি করে আরেকজনকে ব্যাচমেটকে দিয়ে দিলেন এখান থেকে, তখন ওটা কি হবে? তখন আমার লেখা গাইডটার প্রথম অংশ আপনার কাছে যেটা আছে সেটা প্রাথমিক সাক্ষ্য, ওইখান থেকে যেটা ফটোকপি করে আরেকজনকে দিলেন এটা হবে সেকেন্ডারি এভিডেন্স বা মাধ্যমিক সাক্ষ্য। ওকে? এরপরে প্রাথমিক দালিলিক সাক্ষ্য এবং মৌখিক সাক্ষ্যকে একত্রে কি বলা হয়? সাক্ষ্য বলা হয়। সাক্ষ্য আইনের 3 ধারা। সাক্ষ্য আইনের 3 ধারা আরেকটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা কি বলছিলাম? কি সাক্ষ্য? বস্তুগত সাক্ষ্য। হ্যাঁ, বস্তুগত সাক্ষ্য বা ফিজিক্যাল এভিডেন্স। বস্তুগত সাক্ষ্য বলতে এমন সাক্ষ্যকে বোঝায় যে সাক্ষ্যের মাধ্যমে অপরাধীকে শনাক্ত করা যায়, অপরাধীকে শনাক্ত করা যায়, ভিকটিমকে শনাক্ত করা যায়, কোনো ঘটনাকে প্রমাণিত অথবা মিথ্যা প্রমাণিত করা যায়, তাকে বলা হয় বস্তুগত সাক্ষ্য। রক্ত, বীর্য, চুল, হাতের ছাপ, পায়ের ছাপ ইত্যাদি। ঠিক আছে? 3 ধারা, সব 3 ধারা সাক্ষ্য আইনের। পরবর্তী সংজ্ঞা হলো সাক্ষ্য আইনের আমরা কি বলবো, পরবর্তী সংজ্ঞার ক্ষেত্রে এটা সাক্ষ্য আইনের 3টা অনেকগুলো সংজ্ঞা, আগের গুলো তো এমনিতেই গুরুত্বপূর্ণ। সংশোধনীর জন্য সাক্ষ্য আইনের সংশোধনীতে 4টা সংজ্ঞা আসছে নতুন করে। কয়টা? 4টা। এটা হলো বস্তুগত সাক্ষ্যের সংজ্ঞা, আর একটা হচ্ছে আপনার ডিজিটাল অথবা ইলেকট্রনিক রেকর্ড, আর একটা হলো ডিজিটাল বা ইলেকট্রনিক স্বাক্ষর, আর একটা হলো ডিজিটাল বা ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট। ঠিক আছে? স্বাক্ষর সার্টিফিকেট এগুলো খুবই ইম্পর্টেন্ট না?
যদি স্বাক্ষর এবং স্বাক্ষর সার্টিফিকেটের সংজ্ঞা আসে, শুধু এতটুকু কথা লিখবেন যে ডিজিটাল বা ইলেকট্রনিক স্বাক্ষর বলতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের যে ডিজিটাল স্বাক্ষরকে বোঝানো হয়েছে তাকে বলা হয়। স্বাক্ষর আইনের 3 ধারা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের 2 ধারা। সার্টিফিকেটের ক্ষেত্রে সেম কথা লিখবেন। যদি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন আমরা পড়ি, যদি পড়ার প্রয়োজন মনে করি, তখন হয়তো এই কথাগুলো আবার উঠে আসবে ইনশাল্লাহ। এরপরে আমরা পড়বো ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড। এটা কোন রেকর্ড? যে রেকর্ডটা ডিজিটাল বা ইলেকট্রনিক উপায়ে প্রস্তুত হয়, ডিজিটাল বা ইলেকট্রনিক উপায়ে কি করা হয়, সুরক্ষিত বা সংরক্ষিত থাকে, সেটাকে বলা হয় ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড। যেমন অডিও রেকর্ড, ভিডিও রেকর্ড, সিসিটিভির ফুটেজ, ড্রোন ডাটা ইত্যাদি। ওকে, পারবো না ইনশাআল্লাহ। তারপরে প্রমাণিত, আদালতের আনিত বিবেচনায় যার অস্তিত্ব আছে তাকে কি বলা হয়? প্রমাণিত। একটা কথা বলে রাখি আপনাদের, যেমন আজকে আমি রিভিশন দিব না, গত ক্লাসে তো একটা দ্বারা নিয়ে অনেকক্ষণ কথা বলছি, তো ক্লাস শেষে রিভিশন দেই না সংক্ষেপে, এই কথাটাকে আপনি টার্গেট করবেন। এবং আজকে ক্লাস শুরু হওয়ার আগে গত ক্লাসে জিনিসটা সংক্ষিপ্ত রিভিশন দিচ্ছি না, আপনি এটাকে টার্গেট করবেন। যদি এতটুকু অংশ আপনি নিতে পারতেন, তাহলে মনে করবেন আপনার জন্য যথেষ্ট। আপনি মূল জায়গাগুলো বুঝে যাবেন আস্তে আস্তে ইনশাল্লাহ। মূল জায়গাগুলো কি করবেন? বুঝবেন। আপনি ফৌজদারি কার্যবিধি আইনের প্রতি যে ভীতিটা ছিল, অনেকটা দূর হয়েছে না এই ভীতিটা? বলেন, দূর হয়েছে কিনা? হয়েছে। তাহলে সাক্ষ্য আইনে আমি আগেই বলছি যে 24 ধারা না যাওয়া পর্যন্ত আপনি সাক্ষ্য আইন পড়ে কোনো মজা পাবেন না, এটা স্বাভাবিক ভাবেই। অনেকে তো এখানে অনেকগুলো দ্বারা পড়াই না, কিন্তু আমরা সাক্ষ্য আইন টোটালটাই পড়ানোর চেষ্টা করি, বিভিন্ন কারণে প্রয়োজন আছে পড়ানোর। ওকে, কিন্তু সময় কম নিব ওই জায়গাগুলোতে। সাক্ষ্য আইনের যে বিষয়ে আদালতের আনিত বিবেচনায় অস্তিত্ব আছে তাকে কি বলা হয়? প্রমাণিত। আর যেগুলো আদালতের আনিত বিবেচনায় অস্তিত্ব নাই তাকে কি বলা হয়? সবাই বলেন, কি বলা হয়? অপ্রমাণিত। নাকি? অপ্রমাণিত। ভেরি গুড। মিথ্যা প্রমাণিত। হ্যাঁ। আর যেটা প্রমাণিত হয় না, মিথ্যা প্রমাণিত হয় না, তাকে বলা হয় অপ্রমাণিত। দ্বারা হলো সাক্ষ্য আইনের 3 ধারা। সাক্ষ্য আইনের 4 ধারা। অনুমান করবে বা করতে পারে, একই কথা। আর হলো চূড়ান্ত প্রমাণ। তাহলে কোন বিষয় আদালতে মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত আদালত এটাকে প্রমাণিত বলে অনুমান করবেন, অথবা প্রমাণ করার জন্য নির্দেশ প্রদান করবেন। দুইটা একভাবে লিখবেন, ঘুরায় লিখলেও হবে। কোন বিষয় প্রমাণিত না হওয়া পর্যন্ত মিথ্যা প্রমাণিত বলে অনুমান করবেন, অথবা প্রমাণ করার নির্দেশ দিবেন। দুইভাবে আপনি কথা বলতে পারবেন, কোনো অসুবিধা নাই। আর এটা হলো কোন বিষয় একবার প্রমাণ হয়ে গেছে। কি প্রমাণ হয়েছে? যে হারুন রশিদ ভাই ঘটনাস্থলে ছিল, অনেক সাক্ষ্য প্রমাণের প্রেক্ষিতে। পরবর্তীতে হারুন রশিদ যে ঘটনাস্থলে ছিল না, এই কথা বলার আর সুযোগ দেওয়া হয় নাই, আর সুযোগ দেওয়া হচ্ছে না। যে সে যে এখানে ছিল না, এর বিরুদ্ধে বলার আর কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। এটা কি কি বলা হবে? ফাইনাল প্রুফ, চূড়ান্ত প্রমাণ হয়ে গেছে। এটা সাক্ষ্য আইনে কত দ্বারা? 4 দ্বারা। এই ছিল প্রথম অধ্যায়। এদিকে কেউ আছে নাকি আমাদের ভিতরে? বাজে? ও ও আচ্ছা, না না, আমি ওই যে গানের সাউন্ড শুনতেছি। সাক্ষ্য আইনের 5 দ্বারা। না, অসুবিধা নাই, অসুবিধা নাই। সাক্ষ্য আইনের 5 দ্বারা। কত নম্বর অধ্যায়? দ্বিতীয় অধ্যায়। খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ পাবেন এই ধারাতে গিয়া, কয়েকটা অংশ প্রশ্নমুখী। এই জায়গার সাক্ষ্য আইনের দ্বিতীয় অধ্যায়ের 4টা জায়গা বিশাল প্রশ্নমুখী। কি কি 4টা জায়গা? একটা হলো স্বীকারোক্তি, আর একটা হলো মৃত্যুকালীন জবানবন্দি। বোঝার চেষ্টা করেন। একটা হলো স্বীকারোক্তি, স্বীকারোক্তি, আর হলো ডাইং ডিক্লিয়ারেশন বা মৃত্যুকালীন জবানবন্দি। আর একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো এখানে চরিত্রের প্রাসঙ্গিকতা, আর এটা হলো মতামত বা অভিমতের প্রাসঙ্গিকতা। এই 4টা অংশ এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু 7 দ্বারা, 8 দ্বারা, 9 দ্বারা এগুলো থেকে প্রশ্ন করে ফেলে। ঠিক আছে? যে টিআই প্যারেডের বিশ্বাসযোগ্যতা কোন কোন বিষয়ের প্রতি নির্ভরশীল? কনস্টেবল থেকে এসআই পদের 2023 সালে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্রশ্ন। টিআই প্যারেডের বিশ্বাসযোগ্যতা কোন কোন বিষয়ের প্রতি নির্ভরশীল? কোন ধারার প্রশ্ন? সাক্ষ্য আইনে 9 ধারার ভাষ্য থেকে করা প্রশ্ন। এক একই সালে 2023 সালে ভাষ্য থেকে 2টা প্রশ্ন করে ফেলছে 9 ধারার ভাষ্য থেকে। অতএব আপনি আলাদা আন্তাজি ভাষ্য পড়তে যায় না। ভাষ্যর যেগুলো পড়ার দরকার, এগুলো আমি আপনাকে ক্লাসে পড়াবো। তাহলে আপনার জন্য জিনিসটা কি হবে? খুব সহজ হবে। এখন ভাষ্য একটা কিনছেন, একবারে আগাগোড়া যা আছে শুরু থেকে শেষ পর্যন্ত সব মুখস্থ করে ফেলতেছেন, না, এরকমটা করার দরকার নাই। অপ্রয়োজনীয় অনেক জায়গা আছে, এগুলো আমাদের দরকার নাই, লাগবে না। অনেকে নজির সহ মুখস্থ করে ফেলে, এগুলো আপনার দরকার নাই। সাক্ষ্য আইনের 5, প্রত্যেক বিচার্য বিষয়, প্রত্যেক প্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়। ইহা ছাড়া অন্য কোনো বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়া যায় না। অন্য কোনো বিষয় কি করা যায় না? সাক্ষ্য দেওয়া যায় না। কত দ্বারা? সাক্ষ্য আইনের
পাঁচ ধারা। সাক্ষ্যয়নের পাঁচ ধারাটা চমৎকার উদাহরণ আছে। কি? শরীফুল নামক ব্যক্তি, ওই প্রথম দিন বলছিলাম, শরীফুল নামক ব্যক্তি হাফিজ নামক ব্যক্তিকে মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে মারাত্মক অস্ত্র দ্বারা জখম করে তার মৃত্যু ঘটায়। এই ক্ষেত্রে বিচার্য বিষয় কি কি? বিচার্য বিষয় তিনটা, মনে আছে? মৃত্যু ঘটানোর উদ্দেশ্য, মারাত্মক জখম, এবং তার মৃত্যু ঘটানো। এই তিনটা কি বিষয়? বিচার্য বিষয়। তাহলে এখানে প্রাসঙ্গিক বিষয় কোনটা? মারাত্মক অস্ত্র। প্রাসঙ্গিক বিষয় মারাত্মক অস্ত্র। এই তো বুঝছেন। সাক্ষ্য আইনের 6 ধারা, যে ঘটনাগুলা কি নয়, সরাসরি বিচার্য নয়, কিন্তু বিচার্য ঘটনার কি অংশ, বিচার্য ঘটনার অংশ। তাহলে যে ঘটনাগুলা কোনো ঘটনা না, কিন্তু একই ঘটনা বা একই কার্যের অংশ বিশেষ, সেই বিষয়গুলো কি হিসেবে প্রাসঙ্গিক? কি হিসেবে? বিচার্য বিষয় হিসেবে, প্রাসঙ্গিক বিষয় হিসেবে, নাকি এই ঘটনার অংশ হিসেবে? একই ঘটনার অংশ হিসেবে প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 6 ধারা, তাই না? এটা 3 নম্বর উদাহরণটা দেখবেন, চিঠি, মানহানিকর চিঠি প্রচার করা হয়েছে, প্রকাশ করা হয়েছে, এটা খুব সহজে বুঝবেন। সাক্ষ্য আইনের পরবর্তী ধারা হলো 7। একদম সিম্পল কথা, কি জানেন? 7 ধারা। ধরেন আদালতে আমি একটা মামলা করছি। কিসের মামলা? ডাকাতির মামলা। তাহলে ডাকাতির মামলা কার বিরুদ্ধে করছি? আসামির বিরুদ্ধে। তাহলে এখানে এরকম প্রশ্ন আসবে না যে ডাকাতি কেন হলো, বা এটা সূত্রপাত কি, এটার কারণটা কি, কি উপলক্ষ, বা এটা কেন হয়েছে, এরকম প্রশ্ন আসে কিনা? আসে কিনা? তখন আমি বলতেছি যে স্যার, আমার ঘরে 10 লক্ষ টাকা ছিল। হ্যাঁ, আমি তো তালা না দিয়েই চলে গেছিলাম শ্বশুর বাড়িতে বেড়াইতে। ঠিক আছে, কোথায় চলে গেছিলাম? শ্বশুর বাড়িতে বেড়াইতে চলে গেছিলাম, ঘরে তালা দিতে মনে ছিল না। এই সুযোগে আমার বাড়িতে এই কাজটা করে ফেলছে। তাহলে কি হিসেবে এটা? তাহলে বাড়িতে কোনো তালা দেয় নাই, তালা না দিয়ে চলে গেছি, ডাকাতি হওয়াটা কি স্বাভাবিক বিষয় হতে পারে না? চুরি হওয়াটা স্বাভাবিক বিষয় না? সিকিউরিটি নাই, মোটর সাইকেলটা তালা দিয়ে রাখি নাই, চুরি করে নিয়ে চলে গেছে। তাহলে মোটর সাইকেল তালা দেওয়া যায় নাই, একটা জনাকীর্ণ জায়গায় মোটর সাইকেল রেখে চলে গেছি, তাহলে পরে বলতেছি তালা দেই না, এই কারণে হয়েছে। এটা কত দ্বারাই প্রাসঙ্গিক? এই যে বিচার্য ঘটনা কি মোটর সাইকেল চুরি, তাহলে কি আমি একটা পরিবেশ সৃষ্টি করে দিছি মোটর সাইকেলটা যেন চুরি হয়, আমি নিজে একটা সুযোগ সৃষ্টি করে দিছি। সাক্ষ্য আইনের 7 দ্বারাই এই মোটর সাইকেল চুরি, আমার বাড়িতে ডাকাতির ঘটনার এই বিচার্য বিষয়ের সুযোগ কে সৃষ্টি করছে? আমি নিজেই সৃষ্টি করছি, অথবা একটা পরিবেশ প্রকাশ করে দিছি। আমি বলে দিছি আমার ঘরে এত কোটি টাকা আছে, সবাই জানে। এই জন্য আমি, কি হয়েছে, আমাকে হত্যা করে আমার বাড়ি সব টাকা নিয়ে গেছে। তাহলে এই বিষয়গুলা কি হিসেবে? বিচার্য ঘটনা কি হত্যা, দস্যুতা, ডাকাতি, এগুলা ঘটার জন্য আমি কি করে দিছি কোন কারণ, যেভাবে কারণটা কি সবাই আমি বলে বেড়াইতাম। পরিবেশটা কি, মানে এরকম একটা পরিবেশ হতেই পারে আমার বাড়িতে ডাকাতি, সুযোগ কিভাবে সৃষ্টি করছি, সবাইকে বলে বেড়াইছি। এই জন্য আজকে আমাকে মেরে সব টাকা নিয়ে চলে গেছে। বুঝছেন? সাক্ষ্য নিয়ে কয় দ্বারা? 7 দ্বারা। তাহলে প্রত্যেকটা ঘটনার অপরাধের উপাদান কয়টা বললাম? 4টা। উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্ববর্তী উদ্দেশ্য, প্রস্তুতি, সমবেত এবং কি সংগঠন। আর 8 দ্বারাই কি বলতেছে? উদ্দেশ্য মানে কি? উদ্দেশ্য মানে উদ্দেশ্য, অভিপ্রায়, ইন্টেনশন যেটাকে বলা হয়, তাই না? অপরাধের উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্বের আচরণ, পরবর্তী আচরণ, কি প্রাসঙ্গিক। আমি একজনকে হত্যা করার জন্য আগে থেকে বিষ সংগ্রহ করছি, তাহলে আমার পূর্বের আচরণ না এটা? হত্যা করার পূর্বে আমি বিষ কিনে নিয়ে আসছি, এটা জানা হয়ে গেছে। অথবা উদ্দেশ্য ছিল কি করা? হত্যা করা। উদ্দেশ্য ছিল কি? হত্যা করা। তাহলে সাক্ষ্যের 8 দ্বারা হলো উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্ববর্তী, পরবর্তী আচরণ। এই 4টে কথাতে যদি কোনো প্রশ্ন আসে, মনে করবেন সাক্ষ্যের 8 দ্বারার প্রশ্ন। একটু কিছুদিন পরে এই জায়গাগুলোর উদাহরণগুলো আমি আরেকটু আপনাদেরকে টাচ করাবো, তখন গিয়ে ক্লিয়ার হবে। এগুলো নিয়ে এত লোড নেওয়ার কোনো প্রয়োজন নাই। সাক্ষ্যের 9 দ্বারা কি? প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা বা উপস্থাপন আবশ্যকীয় ঘটনা। এইভাবে বুঝবেন নাই যে প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা বা উপস্থাপন আবশ্যকীয় ঘটনা, এইভাবে আপনি বুঝতে পারবেন না। তাহলে আপনি কি বুঝবেন? 7 দ্বারাই কি প্রাসঙ্গিক? উপলক্ষ, কারণ, পরিণাম। যদি আর একটু গভীরে পড়েন, তাহলে 7 দ্বারা 3টা কথা বলবেন। উপলক্ষ, কারণ, পরিণাম প্রাসঙ্গিক। বিচার্য ঘটনা সংঘটিত হওয়ার পরিবেশ প্রকাশ পায়, এই বিষয়গুলো প্রাসঙ্গিক। বিচার্য ঘটনা সংঘটিত হওয়ার সুযোগ সৃষ্টি করে, এই সবগুলো বিষয় প্রাসঙ্গিক। কত দ্বারাই? 7 দ্বারাই। আচ্ছা, তাহলে 7 দ্বারাই কি? আপনি বলতেছেন যে আমি তো একটা স্ট্যাটাস দিছিলাম আমার ঘরে এত টাকা আছে, এই জন্য আমার আমার বাড়িতে ডাকাতি হয়েছে।
তাহলে আপনি যে ফেসবুকে স্ট্যাটাসটা দিছিলেন, এটা কিন্তু বিচার্য ঘটনা সংঘটিত হওয়ার একটা কি সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। এই স্ট্যাটাসটা প্রাসঙ্গিক কত দাঁড়ায়? 7 দাঁড়ায়। বোঝার চেষ্টা করেন। আর এই যে স্ট্যাটাস দিছিলেন, এই যে আই কথাগুলো আদালতে বলতেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছেন, এই ব্যাখ্যা বিশ্লেষণ গুলো প্রাসঙ্গিক কত দাঁড়ায়? সাক্ষ্য আইনের 9 দাঁড়ায়। পূর্ববর্তী পরবর্তী আচরণ, উদ্দেশ্য, প্রস্তুতি প্রাসঙ্গিক কত দাঁড়ায়? 8 দাঁড়ায়। এখন আপনি যে বলতেছেন সে পূর্বে থেকে বিষ সংগ্রহ করছিল, বিষের নাম হলো এই, তাহলে এই বিষয়গুলো ব্যাখ্যা বিশ্লেষণ গুলো প্রাসঙ্গিক কত দাঁড়ায়? সাক্ষ্য আইনের 9 দাঁড়ায়। তাহলে আমি কোন নামক ব্যক্তিকে, হাফিজ নামক ব্যক্তিকে হত্যা করলাম অস্ত্র দ্বারা, তাহলে বিচার্য বিষয় কি? হত্যা। প্রাসঙ্গিক বিষয় কি? অস্ত্র। এখন বোঝার চেষ্টা করো, নয় কি বলতেছে? প্রাসঙ্গিক বিষয়ের ব্যাখ্যা বিশ্লেষণ আবশ্যকীয় ঘটনা বা প্রাসঙ্গিক। তাহলে শরীফুল যদি হারুনকে অস্ত্র দ্বারা হত্যা করে, বোঝার চেষ্টা করেন বিচার্য বিষয় কি? হত্যা। প্রাসঙ্গিক বিষয় কি? অস্ত্র। এখন অস্ত্রের আমি ব্যাখ্যা দেওয়া হচ্ছে, অস্ত্র সম্পর্কে, কোথায় অস্ত্র আমি পাইলাম, কয় রাউন্ড গুলি আমি করলাম, কোথায় কোথায় গুলি করলাম, অস্ত্রটা কোন দেশি, এগুলো নিয়ে আদালতে কথা বলতে হবে কিনা, এটার ব্যাখ্যা বিশ্লেষণ হবে কিনা, এই ব্যাখ্যা বিশ্লেষণ গুলো প্রাসঙ্গিক কত দাঁড়ায়? সাক্ষ্য আইনের 9 দ্বারা। অভিন্ন অভিপ্রায় প্রসঙ্গে ষড়যন্ত্রকারীর কথা বা কার্য, এটা সাক্ষ্য আইনের 10 দ্বারা। আপনার এই দ্বারা নিয়ে খুব টেনশন করার কোনো প্রয়োজন নাই। সাক্ষ্য আইনের ভাষ্যতে ইন্সপেক্টর রাকাল চন্দ্র সূত্রধরের বইয়ে একটা ভাষ্য আছে, অপরাধমূলক ষড়যন্ত্রের একটা প্রশ্ন আছে। যদি অপরাধমূলক ষড়যন্ত্রে সম্পর্কিত সাক্ষ্য আইনের কোনো প্রশ্ন হয়, তাহলে একটা দ্বারা আছে, সাক্ষ্য আইনের কত দ্বারা? 10 দ্বারা। সাক্ষ্য আইনের কত দ্বারা? 10 দ্বারা। লম্বা আলোচনা করলে করা যেতে পারে, কিন্তু আসলে সময় নষ্ট হবে। আমি আপনাকে শর্টে বলছি যে 10 দ্বারা আপনি কি পড়বেন। সাক্ষ্য আইনের 10 দ্বারা আসলে খুব একটা ইম্পর্টেন্ট দ্বারা না। যে অভিন্ন অভিপ্রায় প্রসঙ্গে ষড়যন্ত্রকারীর কথা বা কার্য, তাহলে অপরাধমূলক ষড়যন্ত্র বলতে কি বোঝায়? দণ্ডবিধান একটা অধ্যায় আছে, দুইটা ধারা। অধ্যায় হলো 5-এর ক অধ্যায়, দুইটা ধারা, একটা হলো 120-এর ক, অপরাধমূলক ষড়যন্ত্র, আরেকটা হলো অপরাধমূলক ষড়যন্ত্রের কি শাস্তি। 120-এর কত? খ। দুই বা ততোধিক ব্যক্তি মিলে কোনো অবৈধ কাজ অথবা বৈধ কাজ যদি অবৈধ উপায়ে করে, তবে তাকে অপরাধমূলক ষড়যন্ত্র কি? অপরাধমূলক ষড়যন্ত্র বলা হয়। ক্রিমিনালাইজিং কনস্পাইরেসি বা কনস্পাইরেশন যাই বলেন। তাহলে অপরাধমূলকটাকে কি বলা হয়? ষড়যন্ত্র বলা হয়। 120-এর সডাই পেনকো শাস্তি কি? যদি কোনো ব্যক্তি এমন অপরাধমূলক ষড়যন্ত্রের কাজ করে যেটা মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 2 বছরের অধিক মেয়াদে, তাহলে সে এই অপরাধে সহায়তা করেছে বলে সমান দণ্ডে দণ্ডিত হবে। 120 সডাই ফেন খয়ের 1। আর যদি কোনো ব্যক্তি 2 বছরের কম মেয়াদী কোনো অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য ষড়যন্ত্র করে, তাহলে তার শাস্তি এমন মেয়াদ হবে 6 মাস পর্যন্ত তার দণ্ড হইতে পারে। কেন বললাম? এখন অপরাধমূলক ষড়যন্ত্র করতে গেলে সর্বনিম্ন কতজন ব্যক্তি লাগে জানেন? কয়জন ব্যক্তি লাগবে? একা একা ষড়যন্ত্র করা যায় না, একা একা পরিকল্পনা করা যায়, কিন্তু ষড়যন্ত্র একা একা করা যায় না। তাহলে 2 বা ততোধিক ব্যক্তি মিলে অপরাধের জন্য ষড়যন্ত্র করছেন। কি ষড়যন্ত্র করছেন? যেমন ধরেন, আজকে একটা আমরা অপরাধের জন্য ষড়যন্ত্র করছি, যেমন মামুন ভাই এবং আমি। ধরেন আপনি আর আমি, আমরা একটা ষড়যন্ত্র করলাম কার বিরুদ্ধে? বাংলাদেশের বিরুদ্ধে। কি করব? যুদ্ধ ঘোষণা। যে এই দেশের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করলাম। আচ্ছা, এখন আমাদের ষড়যন্ত্র কয়জন হলো? মামুন ভাইয়ার এবং আমার। তাহলে বাংলাদেশে এরকম আরো লোক কি আছে না, যারা দেশের বিরুদ্ধে আছে, গাপটি মারা আছে, যে আসলে দেশে বাস করতেছে, কিন্তু তারা আসলে দেশের ভালো চায় না। হইতে পারে কি না? তাহলে এখন মামুন এবং শরীফুল, আমরা দুইজন যে অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য ষড়যন্ত্রটা করলাম, দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার, এটা করিম নামক ব্যক্তি চট্টগ্রাম থেকে কি করলো? আমাদেরকে সমর্থন জানাইলো। খন্দকার সুলতান নামক ব্যক্তি রাজশাহী থেকে আমাদেরকে অস্ত্র দিল। তারপরে হলো মানিক রায় নামক ব্যক্তি, সে আমাদের কি করলো? ধরেন ঠাকুরগা থেকে আমাদেরকে টাকা পয়সা পাঠাইলো। আবুল কালাম আজাদ নামক ব্যক্তি ধরেন সিলেট থেকে সে জনবল দিল। উদ্দেশ্য কি? তাহলে আমাদের ষড়যন্ত্রের সাথে তাদের উদ্দেশ্য, অভিপ্রায় কি? এক। তাদের উদ্দেশ্য একটাই, যেন দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়। আচ্ছা, আমি দুইটা উদাহরণ দেবো, আপনি বুঝে যাবেন বিষয়টা পরে। এখন আমাদের এই ষড়যন্ত্র অস্তিত্ব যেমন প্রাসঙ্গিক, এই ষড়যন্ত্রের সাথে যে সমস্ত ব্যক্তিরা জড়িত হয়েছে, হ্যাঁ, তাদের জড়িত হওয়ার বিষয়টাও কি হবে? প্রাসঙ্গিক হবে। এটা হলো উদাহরণ। যেমন আমি আরো সহজে বলে দিই।
যেমন অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে আমরা এমন একটা ষড়যন্ত্র করলাম যে আগামীকালকে সারা দেশে কি হরতাল, কালকে কি সারা দেশে হরতাল, ঢাকা থেকে আমরা ডাক দিলাম আমাদের রাজনৈতিক দল হিসেবে। এখন এই হরতালে আমাদের সারা দেশের রাজনৈতিক নেতারা ধরেন নেত্রকোনায় গাড়ি ভাঙচুর করলো, ঢাকাতে অগ্নিসংযোগ করলো, রাজশাহীতে মানুষ হত্যা করলো, তাহলে তারা যে হত্যা করছে এটা কি আমাদের সাথে তারা একমত হয়ে করছে কিনা, আমাদেরটাকে সফল করার জন্য করছে কিনা? তাহলে এই রাজশাহীর গাড়ি ভাঙ্গা, নেত্রকোনার হত্যা, আরেক জায়গার অগ্নিসংযোগের দায় এই ঢাকার ষড়যন্ত্রকারীরাও কি করবে? গ্রহণ করতে হবে। ঢাকা ষড়যন্ত্র কি করবে? কারণ কি? কারণ অভিন্ন অভিপ্রায় প্রসঙ্গে ষড়যন্ত্রকারীর কথা বা কার্য আমাদের ষড়যন্ত্রের সাথে অন্য যে ব্যক্তিদের অভিপ্রায় কি হয়ে গেছে, মিলে গেছে, মানে আমাদের এই কাজটা সফল করার জন্যই তারা এই কাজগুলা করছে। তাহলে আমাদের ষড়যন্ত্র যেমন প্রাসঙ্গিক, ষড়যন্ত্রের সাথে যুক্ত ব্যক্তি যারা আছে তারাও এই ঘটনার সাথে কি প্রাসঙ্গিক বা রিলেটেড, সম্পৃক্ত হিসেবে কি হবে? গণ্য হবে। এটা আরো অনেক ব্যাখ্যা আছে, কিন্তু আপনি এটা নিয়ে এত টেনশন করার দরকার নাই। যদি সাক্ষ্য আইনের অপরাধমূলক ষড়যন্ত্র বোঝার চেষ্টা করেন, সাক্ষ্য আইনের একটাই ধারা আছে, যদি অপরাধমূলক ষড়যন্ত্রের প্রাসঙ্গিকতার কোনো প্রশ্ন আসে লিখবেন ষড়যন্ত্র প্রাসঙ্গিক, ষড়যন্ত্রের অস্তিত্ব প্রাসঙ্গিক, যে ব্যক্তিগুলো জড়িত ছিল তারা সবই এই ঘটনার সাথে প্রাসঙ্গিক। ধারাগত সাক্ষ্য আইনের 10 ধারা, আপনাকে এর বেশি কিছু লিখতে হবে না, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। তাহলে অপরাধমূলক ষড়যন্ত্র দিয়ে সাক্ষ্য আইনে কয়টা ধারা আছে? একটা ধারায় আছে। এটা কয় ধারা? সাক্ষ্য আইনের 10 ধারা। শুধু অপরাধমূলক ষড়যন্ত্র কথাটাই মনে রাখলেই হবে। সাক্ষ্য আইনের 11 ধারা প্রশ্নমুখী। এক সময় অনেক প্রশ্ন হইতো, যে বিষয়গুলো অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয় সেই বিষয়গুলো যেভাবে কি প্রাসঙ্গিক। আমি আগে কি বলছি যে সাক্ষ্য আইনের 23 ধারা পর্যন্ত পড়তে গিয়া আপনার কাছে একটু বিরক্তি লাগবে। 24 ধারা থেকে আপনার সাক্ষ্য আইন খুব ইজিলি বুঝতে পারবেন, যে এই জায়গাগুলা মানে বুঝতে পারবেন এগুলাও, কিন্তু ওইগুলা কেন ভালো লাগবে? কারণ প্রচুর প্রশ্নমুখী ওই জায়গাগুলা, বিভিন্ন ভাবে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, যার দরুন আপনাদের জন্য ওই জায়গাগুলো একটু সহজ হবে ইনশাল্লাহ। এই জন্য এই ধারাগুলো আমি একটু কম আলোচনা করতেছি। 11 ধারা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। যে বিষয়গুলো অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয় সেই বিষয়গুলো যেভাবে প্রাসঙ্গিক হয়। তাহলে যে বিষয়গুলো অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয় সেগুলো কিভাবে প্রাসঙ্গিক হবে? আজকে কি বার? শুক্রবার। শুক্রবার না? আচ্ছা। সাক্ষ্য আইনের 11, এটা আমরা নর্মালি যে কথাটা বলি, মামুন তুই যে ওরে বলতো একটু চা দিতে, চিনি ছাড়া দিতে বলিস। খাও, ঠান্ডা লাগছে। আচ্ছা, এটা আমার স্কুল ফ্রেন্ডের একটা শিক্ষা প্রতিষ্ঠান, ওর প্রিন্সিপাল, বিশাল বড় প্রতিষ্ঠান। ওই ছুটিতে আসলে ওরা এখানে বসে ক্লাস টাস নিয়ে আর কি। সে আমাদের ক্লাস 6 to 10 পর্যন্ত ক্লাসের ফার্স্ট বয় ছিল। ঠিক আছে, আমার খুব কাছের বন্ধু। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানে বসে ক্লাস নিচ্ছে আপনাদের। আচ্ছা, দোয়া করবেন ওর প্রতিষ্ঠানের জন্য সবাই। সাক্ষ্য আইনের আপনার কত ছিলাম আমরা? 11 দ্বারা যে প্রতিষ্ঠানগুলো অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয় সেই বিষয়গুলো যেভাবে প্রাসঙ্গিক। এটার মূল প্রেক্ষাপট হচ্ছে অজুহাত। অজুহাত বা এলিবাই হিসেবে এই জায়গাটাকে আমরা বোঝানো হয়। কিন্তু এটাকে আমরা ঘুরায় ফেললে ঘুরাইতে পারি, এটাকে আমরা ঘুরালে অন্যভাবে ঘুরাইতে পারি, কনভার্ট আমরা নর্মালি করব। যেমন যে বিষয়গুলো অন্যভাবে প্রাসঙ্গিক নয় সেগুলো কিভাবে প্রাসঙ্গিক হতে পারে? এই ধারণা নিয়ে আপনাদের অনেকের কনফিউশন থাকবে যে এটা এটা কেমন কথা, এটা তো বুঝতেছি না, কষ্ট হয় অনেকের, যেটা মুখস্থ করতে হবে। না, মুখস্থ করার এ নাই, মুখস্থ করতে হবে না, বোঝার চেষ্টা করেন। সাক্ষ্য আইনের 11 দ্বারা দুইটা উপধারা আছে, 1 এবং 2। সাক্ষ্য আইনের 11-1 ক্লোজ করে ফেলছি রে। সাক্ষ্য আইনের 11-1 এবং 2, যে বিষয়গুলো অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয় সেগুলো কি প্রাসঙ্গিক হতে পারে? এরকম প্রশ্ন হইতে পারে। বা যে বিষয়গুলো অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয় সেগুলো কিভাবে প্রাসঙ্গিক? সাক্ষ্য আইনে উদাহরণ সহ ব্যাখ্যা করুন। তাহলে প্রাসঙ্গিক মানে কি? প্রাসঙ্গিক মানে কি এটাকে বুঝেন। প্রাসঙ্গিক মানে যে বিষয়গুলো বিচার্য বিষয়ে এসে যান না, বিচার্য বিষয়ে প্রমাণের প্রয়োজনে গ্রহণযোগ্য, অথবা যে বিষয়গুলো সরাসরি বিচার্য নয় কিন্তু একটা বিচার্য বিষয় সম্পর্কে কি করা যায়, সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়, সেগুলো তো প্রাসঙ্গিক। তাহলে কিছু বিষয় অন্য কোনোভাবে, যেগুলো অন্য কোনোভাবে প্রাসঙ্গিক না সেগুলো কিভাবে প্রাসঙ্গিক? তাহলে আসামির অজুহাতের মাধ্যমে প্রাসঙ্গিক হতে পারে। যেমন উদাহরণ, প্রথম উদাহরণ, উদাহরণ বলতে প্রথম কথা, সেটা প্রাসঙ্গিক তখন হবে যদি বিচার্য
যদি এই বিষয়টা বিচার্য প্রাসঙ্গিক বিষয়ের সাথে কি হয়, গরমিল বা অসঙ্গতিপূর্ণ হয়। যদি সেটা বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে কি হয়, গরমিল বা অসঙ্গতিপূর্ণ হয়। এখন আমার বিরুদ্ধে একটা মামলা করা হয়েছে, কি মামলা? হত্যা মামলা। এখন আমি নর্মালি যদি বলি আমি হত্যা করি নাই, আমার এই কথাটা কি আদালতে প্রাসঙ্গিক? বলেন তো, প্রাসঙ্গিক? আমি বলতেছি আমি হত্যা করি নাই, আমার এই কথার কোনো প্রাসঙ্গিকতা আছে? বলবে এই কথার তো কোনো প্রাসঙ্গিকতা নাই। তাহলে বোঝার চেষ্টা করেন যে বিষয়গুলো অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয় সেগুলো কিভাবে প্রাসঙ্গিক। আমার সেলফ বিহেল্প রেডিক্যাল ডিপোজিশন বা যেটাকে আমরা আত্মপক্ষ সমর্থনমূলক জবানবন্দি বলি, বা আসামির অজুহাতও বলতে পারেন এলি ভাই, আমি বলতেছি আমার অজুহাতে বলতেছি যে আমি তো হত্যা করি নাই, এই কথার কোনো প্রাসঙ্গিকতা নাই। কিন্তু অন্য কোনোভাবে প্রাসঙ্গিক না হলে যেভাবে প্রাসঙ্গিক, কিরকম প্রাসঙ্গিক? ঘটনার যেটা বিচার্য প্রাসঙ্গিক বিষয়ের সাথে কি গরমিল বা অসঙ্গতিপূর্ণ। তাহলে আপনি হত্যা করে নাই বলছি না, আমি করি নাই। এজাহারের বর্ণিত তারিখে এবং সময় উল্লেখ করা আছে। হ্যাঁ, বর্ণিত সময় উল্লেখ করা আছে ঘটনাটা কোথায় ঘটছে। ধরেন রাজারবাগ পুলিশ লাইন, ঠিক আছে, থ্যাংক ইউ। রাজারবাগ পুলিশ লাইনে একটু লক্ষ্য করেন। তাহলে আমি রাজারবাগ পুলিশ লাইনে হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত, এটা কোথায় উল্লেখ করা? এজাহারে উল্লেখ করা। তাহলে বিচার্য বিষয় কি? একটু লক্ষ্য করেন, বিচার্য বিষয় হত্যা। কিসের দ্বারা হত্যা করছে? শরীফুল নামক ব্যক্তি তাকে অস্ত্র দ্বারা হত্যা করছে রাজারবাগে, এরকম একটা, এটা বিচার্য বিষয়। এজাহারের ঘটনায় উল্লেখ করা আছে, এজাহারের বর্ণিত ঘটনা এরকম উল্লেখ করা। তাহলে বিচার্য বিষয় হলো হত্যা, করা হয়েছে কিসের মাধ্যমে? অস্ত্রের মাধ্যমে। এখন এই ঘটনার বর্ণিত তারিখ এবং সময় দেখা গেছে শরীফুলের অবস্থান ছিল কোথায়? চট্টগ্রামে। কোথায় ছিল? চট্টগ্রামে ছিল। এবং অস্ত্র দ্বারা যে হত্যা করা বলা হয়েছে, এটার মেডিকেল রিপোর্টে আসছে কি, এমসি রিপোর্টে আসছে এটা অস্ত্র দ্বারা, এটা কোনো মারাত্মক অস্ত্রের দ্বারা হত্যা করা হয় না, তাকে গলা টিপে হত্যা করছে। তাহলে আমি যে বলছি আমি হত্যা করি নাই, এটার কোনো মূল্য নাই। কিন্তু আমি কি দেখাইছি? বিচার্য ঘটনার সাথে আমার অজুহাতের গরমিল হয়েছে। কি গরমিল হয়েছে? আমি দেখাইছি ঘটনার বর্ণিত তারিখে আমি কোথায় ছিলাম? চট্টগ্রাম। এবং রিপোর্টের মাধ্যমে আসছে এটা কোনো অস্ত্রের দ্বারা হত্যা নয়। তাহলে অন্য কোনোভাবে যদি আমার এই মুখের কথার প্রাসঙ্গিক ছিল না, কিন্তু এই এজাহারের বা বিচার্য বা প্রাসঙ্গিক ঘটনার সাথে আমার অজুহাত বা আমার কথা কি একরকম হয়েছে না গরমিল হয়েছে? গরমিল। কি গরমিল? ঘটনা রাজারবাগে হয়েছে অস্ত্র দ্বারা, আমি ছিলাম চট্টগ্রাম, তাকে গলায় টিপে হত্যা করা হয়েছে। তাহলে অন্য কোনোভাবেও যদি আমার অজুহাত আমার আত্মপক্ষ সমর্থন প্রাসঙ্গিক না হয়ে থাকে, কিন্তু এজাহারের যে বর্ণিত ঘটনার সাথে আমার কথার কি হয়েছে? গরমিল। তাহলে গরমিল কোন দিকে গেছে? আন্তাজিন আমি প্রমাণ করে দেখাইছি যে আমি চট্টগ্রাম ছিলাম বা কক্সবাজারে ছিলাম, দেখাইছি। তখন অন্য কোনোভাবে প্রাসঙ্গিক না হইলে এই আমার অজুহাত যদি বর্ণিত ঘটনার সাথে গরমিল হয়ে থাকে অথবা বিচার্য ঘটনার সাথে অসঙ্গতিপূর্ণ হয়ে থাকে, তখন সেভাবে এটা ঠিকই প্রাসঙ্গিক হয়ে যাবে। সাক্ষ্য আইনের 11 প্রথম অংশ। দ্বিতীয় অংশ বলতেছে, বোঝাচ্ছে, আমি পরে শর্ট করে দিচ্ছি আপনি কি নিবেন। দ্বিতীয় অংশ বলতেছে মানে এই যে ঘটনাটা, এটা বিচার্য ঘটনার সাথে এক হয়ে যদি এর অস্তিত্ব বা অস্তিত্বহীনতাকে অধিকতর সম্ভব অথবা অসম্ভব করে তুলে, তখন আসামির অজুহাত কি হবে? প্রাসঙ্গিক হবে। যেমন অনেকগুলো উদাহরণ এখানে দেওয়া যেতে পারে। মূল বইয়ের উদাহরণ বলতেছে, ধরেন জেলখানার ভিতরে একজন আসামিকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। একজন আসামিকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। আসামি কতজন ছিল একটা সেলে? 5 জন। তাহলে একজনকে হত্যা করা হয়েছে, অবশিষ্ট আছে কতজন? 4 জন। এখন 4 জনের ভিতরে একজনের হাতে পায়ের ভিতরে ধরেন সিগল, হ্যান্ডকাপ, ডান্ডা বেরি সব পরানো আছে, আর 2 জন প্যারালাইজ রোগী সাপোজ ধরেন জেলখানায় আছে, প্যারালাইজ রোগী জেলখানার ভিতরে আছে। অবশিষ্ট থাকে কতজন? একজন। এখন মামলা হয়েছে, ধরেন মামলার ঘটনায় কয়জনের বিরুদ্ধে হয়েছে? 4 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, যারা 4 জন মিলে কি করছে? এই আসামিকে হত্যা করছে। এখন 4 জন আসামি তো বলবে, 4 জনই তো বলবে আমরা কি করি নাই? হত্যা করি নাই। আচ্ছা, এখন দেখেন যে এই বিচার্য ঘটনার সাথে এক হয়ে এর অস্তিত্ব বা অস্তিত্বহীনতাকে সম্ভব বা অসম্ভব কিভাবে করে তোলে। এখন 2 জন ব্যক্তি হাত পায়ে সিগল, ডান্ডা বেরি, হ্যান্ডকাপ পরানো ছিল। বিচার্য ঘটনা কি? বিচার্য ঘটনার নাম কি? হত্যা। তাহলে যাদের পায়ের মধ্যে হাতের মধ্যে ডান্ডা বেরি পরানো, তারা কি হত্যা করতে পারবে? পারবে না।
যে প্যারালাইসিসের রোগী ছিল, যে নড়তেই পারে না, সে কি হত্যা করতে পারবে? পারবে না। তাহলে মামলা হয়েছে কয়জনের নামে? 4 জনের নামে। তাহলে 4 জনই অজুহাত। তাহলে 4 জনের অজুহাত, একজন যে সুস্থ ছিল তার অজুহাতের কোনো কি ভ্যালু আছে? ভ্যালু নাই। বাকি 3 জন যারা আছে, 2 জন প্যারালাইসিসের রোগী, একজন হ্যান্ডকাপ পরা, ডান্ডা বেরি পরানো, তাদের অজুহাতটা কিভাবে প্রাসঙ্গিক হবে? যে এই হত্যার সাথে তাদের অস্তিত্ব হতেই পারে না। একজন প্যারালাইসিসের রোগী যাদের ডান্ডা বেরি সিগল পরানোর উপর আছে, তারা কখনো আরেকজন আসামিকে কি করতে পারে না? হত্যা করতে পারে না। তার মানে কি, এর অস্তিত্ব বা অস্তিত্বহীনতাকে সম্ভব বা অসম্ভব করে দিল। অস্তিত্ব মানে কি, যে তার মানে অবশিষ্ট একজন যে ব্যক্তি আছে, এইখানে হত্যার ক্ষেত্রে তার অস্তিত্ব থাকতে পারে, আর বাকি 3 জনের দ্বারা এখানে কোনো অস্তিত্ব পাওয়া যাইতে পারে না। এই জন্য বলছে তার অস্তিত্ব বা অস্তিত্বহীনতাকে সম্ভব অথবা অসম্ভব করে তুললে সেই ক্ষেত্রে এই বিষয়টা প্রাসঙ্গিক। সাক্ষ্য 11 কত দ্বারা? 2 দ্বারা। আমি আরেকটা উদাহরণ আপনি সহজে দেই। ধরেন আপনারা একটা অফিসে 4 জন লোক কাজ করেন। কোন একটা অফিসে একজন ব্যক্তি সিগারেট খেয়ে খোসা পালাইছেন, আগুন লেগে পুরো অফিস পুড়ে গেছে। কয়জন ব্যক্তি কাজ করেন? 4 জন। 4 জনের বিরুদ্ধে একটা মামলা হইলো, যারা সরকারি সম্পত্তি নষ্ট করে ফেলছে আগুন লাগায়। অফিসে ব্যক্তি কয়জন? 4 জন। তাহলে বিচার্য বিষয়ের সাথে এক হয়ে এর অস্তিত্ব বা অস্তিত্বহীনতাকে কি করে? যদি অস্তিত্ব থাকে তাহলে অসম্ভব, আর অস্তিত্বহীনতা থাকলে কি সম্ভব। আমি একটা দিয়ে বলবো, তাহলে দেখেন কিভাবে। এখন একজন ব্যক্তি অফিসে ছিল, 2 জন ব্যক্তি, একজন ডাক ডিউটিতে ঢাকা থেকে চট্টগ্রাম চলে গেছে, এদিন নাই। একজন অসুস্থ হাসপাতালে ভর্তি, আর একজন সরকারি ছুটিতে বাড়িতে আছে। কিন্তু হয়ে গেছে কয়জনের নামে? 4 জনের নামে। তাহলে যে অসুস্থ হাসপাতালে ভর্তি, যে ছুটিতে বাড়িতে, যে যাক ডিউটি চট্টগ্রামে গেছে ঢাকা থেকে, এই অফিস পুরানোর ঘটনায় তাদের অস্তিত্ব আছে? বলেন, অফিস পুরানোর ঘটনায় তাদের কোনো অস্তিত্ব আছে? নাই। কিন্তু এজাহারে কিন্তু তাদের নাম আসছে। এই জন্য 11-2 বলতেছে যে বিচার্য ঘটনার সাথে এই বিষয়টি এক হয়ে যদি তাদের অস্তিত্বকে অসম্ভব করে তোলে, তাহলে অস্তিত্ব কি সম্ভব করছে না অসম্ভব করে তুলছে? 3 জনের কথার ক্ষেত্রে অসম্ভব করে তুলছে, আরেকজনের ক্ষেত্রে কি সম্ভব করে তুলছে। তাহলে এখানে কয়জনেরটা প্রাসঙ্গিক? 3 জন ব্যক্তির কথার প্রাসঙ্গিকতা আছে, যদিও অন্য কোনো ভাবে প্রাসঙ্গিক না হয়, কারণ তারা এখানে ছিল না। তাহলে এখন যদি বলেন মূল বিষয়টা কি, মূল বিষয়টা হলো আসামির অজুহাত। অন্য কোনোভাবে প্রাসঙ্গিক না হইলে দুইটা ভাবে প্রাসঙ্গিক। 1 নাম্বার, আসামির অজুহাত যদি বিচার্য বিষয়ের সাথে কি হয়? গরমিল হয়। তাহলে ঘটনা ঘটছে রাজারবাগে, আমি ছিলাম চট্টগ্রামে। আমি দেখাইছি যে চট্টগ্রামে এই হোটেলে আমি অবস্থান করতেছিলাম। তাহলে এজাহারে ছিল ঢাকায়, আমি শরীফুল, ঢাকা ছিল। তাহলে কারটা প্রাসঙ্গিক? ঢাকার এজাহারে শরীফুল ছিল, এটা প্রাসঙ্গিক? নাকি আমি চট্টগ্রাম ছিলাম দেখাইছিলাম, এটা প্রাসঙ্গিক? এটা প্রাসঙ্গিক। কিভাবে? ঘটনার সাথে আমারটা, আমার বিবৃতির কি আছে? গরমিল আছে। এটা একটা। আর তৃতীয় অংশটা কি? এই দুইটা কথা আপনি একটু নেন, রিভিশনে রিভিশনে ক্লিয়ার হয়ে যাবে। 1 নাম্বার, যদি ইহা বিচার্য বা প্রাসঙ্গিক ঘটনার সাথে কি হয়? গরমিল বা অসঙ্গতিপূর্ণ হয়, তাহলে আসামির অজুহাত প্রাসঙ্গিক। 2 নাম্বার, এটা বিচার্য ঘটনার সাথে এক হয়ে যদি এর অস্তিত্বকে কি করে তুলে? অসম্ভব করে তুলে। আপনি এখানে অস্তিত্ব বা অস্তিত্বহীনতা দুইটার জায়গায় একটা শব্দ ব্যবহার করবেন, কি? অস্তিত্বকে। সম্ভব বা অসম্ভবের জায়গায় একটা কথা ব্যবহার করবেন, কি? যদি অস্তিত্ব লেখেন তাহলে অসম্ভব লিখবেন, যদি অস্তিত্বহীনতা লেখেন তাহলে সম্ভব লিখবেন। আপনি একটা ব্যবহার করবেন যে কোনো। তাহলে আমি আবার শর্ট করে বলতেছি, যে বিষয়গুলো অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয় সেগুলো কিভাবে প্রাসঙ্গিক? বলেন, 1 নাম্বার, যদি এটা বিচার্য বিষয়ের সাথে গরমিল হয়। কি? এতটুক। যদি এটা বিচার্য বিষয়ের সাথে কি হয়? গরমিল হয়। কোনটা? আসামির অজুহাতটা। 2 নাম্বার, আসামির অজুহাত যদি বিচার্য বিষয়ের সাথে এক হয়ে ঘটনার সাথে আসামির অস্তিত্বকে কি করে তুলে? ঘটনার সাথে আসামির অস্তিত্ব অসম্ভব করে তোলে, তাহলে এই বিষয়গুলা প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 11 কত দ্বারা? 2 দ্বারা। বুঝছেন? তাহলে 1 নাম্বার, বিচার্য বিষয়ের সাথে আরো শর্ট করে দিচ্ছি, যে প্রশ্ন কি, যে বিষয়গুলো অন্য কোনো ভাবে প্রাসঙ্গিক নয় সেগুলা কিভাবে প্রাসঙ্গিক? বলেন, 1 নাম্বার, যদি বিচার্য বিষয়ের সাথে গরমিল হয়। 2 নাম্বার, বিচার্য বিষয়ের সাথে যদি এর অস্তিত্বকে অসম্ভব করে তোলে। বিচার্য বিষয়ের সাথে আসামির অজুহাতের অস্তিত্বকে কি করে তোলে? অসম্ভব করে তোলে, তাহলে সেভাবে প্রাসঙ্গিক। ওকে, পরবর্তী ক্লাসে রিভিশন এটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের। সাক্ষ্য আইনের 12 দ্বারা, এটা থেকে কোনোদিন কোনো প্রশ্ন করে নাই, করবেও না, আপনি না পড়লেও চলবে। যারা একদম নতুন আছেন তারা নেওয়ারই দরকার নাই। যে ক্ষতিপূরণের মামলার ক্ষেত্রে আদালত যদি ক্ষতির হার নির্ধারণ করে তাহলে সেটা প্রাসঙ্গিক বিষয়। সাক্ষ্য আইনের কত দ্বারা? 12 দ্বারা। এটা প্রশ্ন করবেন আপনাদের কোনোদিন, না পড়লেও কোনো সমস্যা নাই। সাক্ষ্য আইনের 13 দ্বারা। সাক্ষ্য আইনের 13 দ্বারা হচ্ছে অধিকার ও প্রতার অস্তিত্ব। কি?
অধিকার ও প্রতার অস্তিত্ব। সাক্ষ্য আইনে অধিকার ও প্রতা নিয়ে তিনটা ধারা আছে। একটা হলো অধিকার ও প্রতার অস্তিত্ব প্রাসঙ্গিক, সাক্ষ্য আইনের 13 ধারা। অধিকার ও প্রতা সম্পর্কে কোনো ব্যক্তি যদি এই কোনো উইল অথবা কোনো ধরনের দলিলে লিপিবদ্ধ কোনো কিছু করে থাকে, যদি সে মারা যায়, হারা যায়, বিদেশে চলে যায়, তাহলে তার অনুপস্থিতিতে সাক্ষ্য আইনের 32-7 ধারা এটা প্রাসঙ্গিক। আর একটা হলো সাক্ষ্য আইনের 48 ধারায় অধিকার ও প্রতা সম্পর্কে যে ব্যক্তি বিশেষজ্ঞ অথবা অধিকার ও প্রতা সম্পর্কে যে ব্যক্তি জ্ঞান লাভের সুযোগ আছে, সেই ব্যক্তির অভিমত বা মতামত সাক্ষ্য প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের কত দ্বারা? 48 দ্বারা। এখন ধরেন আমার কাছে একটা ফোন আছে, যে এই যে একটা ফোন, এই ফোনটা আমার কাছে কিভাবে আসছে, এটা নিয়ে প্রশ্ন আসছে যে এই ফোন আপনার কাছে কেন, এই ফোন আপনার কাছে কেন? সাক্ষ্য আইনে একটা দ্বারা আছে মালিকানা প্রমাণের দায়িত্ব, জানেন কত দ্বারা? মালিকানা প্রমাণের দায়িত্ব একটা দ্বারা আছে, কত দ্বারা বলেন? আপনি তো লেখার অপশন বন্ধ, বলতে বলে লিখতেও পারবেন না। তাহলে মালিকানা প্রমাণ কিভাবে করবেন? ধরেন এই মোবাইলটা এখন আমার কাছে আছে, এই মোবাইলটার প্রকৃত মালিক কে? ফরহাদ ভাই, আপনি। ওকে, মোবাইল আছে কার কাছে? আমার কাছে। তাহলে মালিকানা কে প্রমাণ করবে? মোবাইল আমার দখলে, দাবি করতেছে ফরহাদ এটা তার, তাই আমি বলতেছি আমার, তাহলে প্রমাণ কে করবে? যেহেতু আমার দখলে আছে, আমি প্রমাণ করে দেখাবো না এটা আমার, ফরহাদকে প্রমাণ করে দেখাইতে হবে এটা তার মোবাইল। সাক্ষ্য আইনে কত দ্বারা? মালিকানা প্রমাণের দায়িত্ব 110 দ্বারা, মালিকানা প্রমাণের দায়িত্ব। আচ্ছা, এখন অধিকার নিয়ে প্রশ্ন আসছে। ধরেন আপনি একটা স্থাবর সম্পত্তি চাষবাস করে খাচ্ছেন, হঠাৎ করে প্রশ্ন আসছে যে এই সম্পত্তি তোমার দখলে কেন, তুমি কিভাবে এই সম্পত্তি পাও? তখন আপনি দেখাবেন যে এই সম্পত্তি আমি মামুন নামক ব্যক্তির কাছ থেকে নিছি, অথবা এটা আমার বাবার সম্পত্তি, অথবা এটা আমার দাদার সম্পত্তি, অথবা আমার শ্বশুর আমাকে লিখে দিছে। তাহলে এই অধিকার নিয়ে যদি কোনো প্রশ্ন আসে, তাহলে এই অধিকার কোথায় থেকে সৃষ্টি হলো, অধিকারের উৎপত্তি কোথায় থেকে হইলো, অধিকারের বিনাশ কিভাবে হয়েছে, কিভাবে ধ্বংস হয়েছে, এইগুলা সম্পর্কে, অধিকার এবং প্রতার অস্তিত্ব সম্পর্কে কোনো অভিমত কিন্তু না। অধিকার এবং প্রতার সম্পর্কে যদি কোনো প্রশ্ন আসে, কিভাবে সৃষ্টি হইলো, কিভাবে ধ্বংস হইলো, যে আগে না তোমার এটা ছিল, তাহলে তোমার কাছে কেন নাই? তাহলে অধিকার ও প্রতার অস্তিত্ব প্রাসঙ্গিক সাক্ষ্য আইনে কত দ্বারা? এখন আপনি দেখাইতেছেন, এই যে দেখেন আমার দলিল আছে এই মোবাইলের, আপনি বলতেছেন যে আপনার কাছে যে এই মোবাইলটা আছে, এই মোবাইলটা আপনার কাছে কিভাবে আসছে সাপোজ, তাহলে আমি বলতেছি দেখেন মোবাইলের যাবতীয় ডকুমেন্ট আমার কাছে আছে, এটা কত দ্বারা প্রাসঙ্গিক? সাক্ষ্য আইনের 13 দ্বারা। এখন এই অধিকার সম্পর্কে যদি আমার এই কথাবার্তা এই ডকুমেন্টে কোনো কাজে না লাগে, তাহলে এই সম্পর্কে যদি কোনো বিশেষজ্ঞ ব্যক্তি বা অধিকার সম্পর্কে জানা আছে, আমার বন্ধু বলতেছে আমি তাকে নিয়ে মোবাইলটা কিনছিলাম, বা তৃতীয় পক্ষ কোনো ব্যক্তি যদি মতামত দেয়, তাদের অভিমত প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কত দ্বারা? 48 দ্বারা। কত দ্বারা? 48 দ্বারা। এখন আমার এই অধিকারের সম্পর্কে কি আছে, আমার এই মৃত্যুর পরে প্রশ্ন আসছে যে এইটা শরীফুলের কাছে কিভাবে আসছে, তাহলে এই অধিকার সম্পর্কে যদি কোনো দলিল থাকে, বা অধিকার সম্পর্কে যদি আমি কোনো পূর্বে বিবৃতি দিয়ে থাকি, যদি আমার বন্ধুকে বলি যে মোবাইলটা আমি কিনছিলাম 1 লক্ষ টাকা দিয়ে বা এত টাকা দিয়ে, তাহলে আমার মৃত্যুর পূর্বে আমার এই অধিকার সম্পর্কিত বিষয়গুলা সাক্ষ্য আইনের 32-7 দ্বারাই গিয়ে কি হবে? প্রাসঙ্গিক হবে। আপনাকে এখন সাক্ষ্য আইনের 32-7 দ্বারা নেওয়ার দরকার নাই, শুধু সাক্ষ্য আইনের 13 দ্বারা করবেন। অধিকার ও প্রতার অস্তিত্ব প্রাসঙ্গিক কত দ্বারা? অধিকার ও প্রতার অস্তিত্ব প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের 13 দ্বারা। কত দ্বারা? 13 দ্বারা। এটাও খুব একটা ইম্পর্টেন্ট বা খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা না। সাক্ষ্য আইনের 14 দ্বারা কিন্তু প্রশ্নমুখী প্রশ্ন হতে পারে। সাক্ষ্য আইনের 14 দ্বারা কয়েকটা কথা মনে রাখবেন, তাহলে সবগুলো উদাহরণ আপনার কি হয়ে যাবে? ক্যাপচার হয়ে যাবে। নরমালি যদি পড়েন সাক্ষ্য আইনের 14 দ্বারা নরমাল আলোচনা কি জানেন? দেহের অবস্থা, মনের অবস্থা প্রাসঙ্গিক। কি? শারীরিক অবস্থা, মানসিক অবস্থা আদালতে কি প্রাসঙ্গিক? কখন? বলেন তো, যদি প্রশ্ন করে যে শারীরিক অবস্থা বা মানসিক অবস্থার অস্তিত্ব আদালতে কখন প্রাসঙ্গিক? উত্তর হলো শারীরিক অবস্থা এবং মানসিক অবস্থা যদি কি হয়? বিচার্য বিষয় হয়। কি বিষয় হয়? বিচার্য বিষয় হয়। তাহলে মানসিক অবস্থা আবার বিচার্য বিষয় হতে পারে, যেমন মানহানির মামলা। কি মামলা? মানহানির মামলা। মানসিক অবস্থা হলো বিচার্য বিষয়। কোন আঘাতের মামলা, শরীরের অবস্থা হলো বিচার্য বিষয়। মনে রাখবেন, কোন মানহানির মামলা মানসিক অবস্থার অস্তিত্ব প্রদর্শন করতে পারে, আঘাতের মামলার ক্ষেত্রে শরীরের অবস্থার অস্তিত্ব প্রদর্শন করতে পারে। এই 14 ধারা দিয়ে একটা ক্লাস নেওয়া যেতে পারে সাক্ষ্য আইনের, কিন্তু আমি এত লম্বা করবো না এই জায়গাগুলা। আমি সিম্পলি একটা দুইটা আপনাদেরকে এখানে নিয়ম বলে দিব, এই নিয়মগুলো যদি মনে রাখেন, তাহলে সাক্ষ্য আইনের 14 ধারা আপনি খুব সহজে নিতে পারবেন। যেমন প্রথম কথা বলেন, মনের অবস্থা, দেহের অবস্থা আদালতে প্রাসঙ্গিক। কত দ্বারা? 14 দ্বারা। কিসের অবস্থা? মনের অবস্থা
দেহের অবস্থা প্রাসঙ্গিক কত দ্বারা 14 দ্বারা। এখন আমার পরবর্তী যে কথা, যে মনের অবস্থা দেহের অবস্থা প্রাসঙ্গিক কখন বলেন তো? যদি মনের অবস্থা দেহের অবস্থা কি হয়? বিচার্য বিষয় হয়। কি বিষয় হয়? বিচার্য বিষয় হয়। তাহলে মনের অবস্থা দেহের অবস্থা কিভাবে বিচার্য বিষয় হবে? একটু লক্ষ্য করেন, 3টা পয়েন্ট যদি ধরতে পারেন তাহলে 14 দ্বারা কোনো উদাহরণটাকে পড়া লাগবে না, এতগুলো উদাহরণ সব বুঝে ফেলতে পারবেন। তাহলে মনের অবস্থা দেহের অবস্থা প্রাসঙ্গিক কত দ্বারা? বলেন 14 দ্বারা। কত দ্বারা? 14 দ্বারা। মনের অবস্থা দেহের অবস্থা প্রাসঙ্গিক কত দ্বারা? সাক্ষ্য আইনের 14 দ্বারা। সাক্ষ্য আইনের কত দ্বারা? মনের অবস্থা দেহের অবস্থা প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কত দ্বারা? 14 দ্বারা। আচ্ছা, এখন প্রশ্ন হলো, কখন মনের অবস্থা দেহের অবস্থা কখন প্রাসঙ্গিক বলেন? যদি মনের অবস্থা দেহের অবস্থা কি হয়? বিচার্য বিষয় হয়। এখন নেক্সট প্রশ্ন, যে মনের অবস্থা দেহের অবস্থা কিভাবে বিচার্য বিষয় হবে বলেন? এই 5-6টা কথা, এই 5-6টা কথা আমাদের একটু ক্লোজ করে দিছো, একটু গরম পানি দিও আমাকে। একটা প্রশ্ন করবেন যে মনের অবস্থা দেহের অবস্থা প্রাসঙ্গিক 14 দ্বারা, যদি এটা বিচার্য বিষয় হয় তখন, তাহলে মনের অবস্থা দেহের অবস্থা বিচার্য বিষয় কিভাবে হবে বলেন? ইচ্ছা দ্বারা। এটা মুখস্থ করবেন, এই কথা বলেন। ইচ্ছা, জ্ঞান, সরল বিশ্বাস, অবহেলা। ইচ্ছা, জ্ঞান, সরল বিশ্বাস, অবহেলা, হঠকারিতা, বিদ্বেষ, ব্যক্তি বিশেষের প্রতি কোন মঙ্গল কামনার অভিপ্রায় দ্বারা যদি মনের অবস্থা দেহের অবস্থা সৃষ্টি হয় তখন। আমি উদাহরণ দিচ্ছি, বুঝতে পারবেন। তাহলে এই 3টা কথা আগে নেন। মনের অবস্থা দেহের অবস্থা প্রাসঙ্গিক দ্বারা হলো 14, যদি সেটা বিচার্য বিষয় হয়। তাহলে মনের অবস্থা দেহের অবস্থাটা কিভাবে সৃষ্টি হবে? ইচ্ছা দ্বারা, জ্ঞান দ্বারা, সরল বিশ্বাস দ্বারা, অবহেলা দ্বারা, কোন হটকারিতা দ্বারা, ব্যক্তি বিশেষের প্রতি কোনো বিদ্বেষ অথবা মঙ্গল কামনার অভিপ্রায় দ্বারা। যেমন আমার কুকুর ফরহাদ নামক ব্যক্তিকে কামড়াইছে, ফরহাদ আমার বিরুদ্ধে কি করছে? এই কুকুরে কামড়াইলে, কারো কুকুর দ্বারা যদি আরেকজনকে ইচ্ছা করে কামড়ায়, এটা কি কত দ্বারাই মামলা দিবেন জানেন? কুকুরে কামড়াইলে কত দ্বারাই মামলা হবে? প্রাণী দ্বারা যদি কুকুর বা প্রাণী, প্রাণী দ্বারা আঘাত, প্রাণী মানে কি? মারাত্মক অস্ত্র। দণ্ডবিধির 324 এবং 326 দ্বারা মারাত্মক অস্ত্রের ব্যাখ্যা দেয়া আছে। যে মারাত্মক অস্ত্র বলতে কি বুঝেন? যেগুলা দিয়ে কতল করা যায়, যেগুলা দিয়ে কর্তন করা যায়, যেগুলা দিয়ে গুলি করা যায়, যেগুলা দিয়ে ছুরিকাঘাত করা যায়, কোন বিষাক্ত পদার্থ, চেতনাশক পদার্থ, কোন আপনার, হ্যাঁ হ্যাঁ, কোন চেতনাশক পদার্থ, তারপরে কি কোন যন্ত্র, আর কি কোন জন্তু। তাহলে কুকুর একটা জন্তু না? জন্তু। তাহলে কুকুর যদি ইচ্ছে করে কাউকে, আপনার কুকুর লেলায় দেন, যদি কোনো ব্যক্তিকে আঘাতটা এত পরিমাণ করে 320 ধারার 8টার যে কোনো একটা, তাহলে মামলা হবে দণ্ডবিধি আইনের। গুরুতর ভাবে করলে দণ্ডবিধি আইনের 326, আর নর্মালি ভাবে হইলে মামলা হবে কত? 326। তাহলে আমার কুকুর যে ফরহাদকে কামড় দিল, ফরহাদ আমার বিরুদ্ধে ধরেন দণ্ডবিধি আইনে 324 ধারায় মামলা করলো। কারণ কেন? ফরহাদের শরীরে কুকুরের কামড়ের চিহ্ন আছে। তাহলে কিসের অবস্থা এটা? দেহের অবস্থা। প্রাসঙ্গিক কত দ্বারা? 14 দ্বারা। বিচার্য বিষয় কেন হলো? কারণ আঘাতের মামলা, এটা বিচার্য বিষয় হয়ে গেছে। তাহলে এখন কিভাবে কামড়টা দিল? ফরহাদ বলতেছে শরীফুলের কুকুর পূর্বে ফরিদ কেউ কামড়াইছিল, ইলিয়াস কেউ কামড়াইছিল, ইচ্ছা করে সে আমার প্রতি লেলাইয়া দিছে। কি করে? একটা কথা বলছি, কি করে? ইচ্ছা করে। আমি একটা সহজ থিম শিখিয়ে দিই, সব কথা বাদ। সাক্ষ্য আইনের এই 6টা 7টা শব্দ মুখস্থ করে ফেলবেন। সাক্ষ্য আইনের এই উদাহরণগুলো অনেক ইম্পর্টেন্ট। যদি এই কথাগুলো সাক্ষ্য আইনের কোনো প্রশ্নের ভিতরে পান, চোখ বন্ধ করে সাক্ষ্য আইনের 14 দ্বারা বসায় দিবেন। যেভাবে প্রশ্নটা আসবে এইভাবে লিখবেন, নিচে দ্বারা কত লিখবেন? 14 দ্বারা। বলেন ইচ্ছা, বলেন ইচ্ছা, জ্ঞান, অবহেলা, হটকারিতা, কোন বিদ্বেষ অথবা মঙ্গল কামনার অভিপ্রায়। এই 6টা 7টা শব্দ যদি মনে রাখতে পারেন, তাহলে সাক্ষ্য আইনের 14 দ্বারা আপনাকে আলাদা না করে পড়লে হবে। সাক্ষ্য আইনের 14 দ্বারায় যে কয়টা উদাহরণ আছে, প্রত্যেকটা উদাহরণের ক্ষেত্রে এই শব্দগুলো পাবেন। ইচ্ছা, জ্ঞান, সরল বিশ্বাস, অবহেলা, হটকারিতা, ব্যক্তি বিশেষের প্রতি বিদ্বেষ অথবা মঙ্গল কামনার অভিপ্রায়। প্রত্যেকটা উদাহরণের ক্ষেত্রে এই শব্দগুলো আপনি পাবেন। বুঝছেন? ক দ্বারাটা? 14 দ্বারা। বলতে পারবেন এই 6টা 7টা শব্দ বলতে পারবেন? কে বলতে পারবেন? হাত তুলেন, বলেন। ইচ্ছা, জ্ঞান, অবহেলা, হটকারিতা, ব্যক্তি বিশেষের প্রতি কোনো বিদ্বেষ অথবা মঙ্গল কামনার অভিপ্রায়।
এখন আপনাকে আরো শর্ট করে দিই, কি পড়বেন সাক্ষ্য আইনের 14 ধারায়। যদি একদম নর্মালি পড়তে চান, তাহলে মনের অবস্থা, দেহের অবস্থা প্রাসঙ্গিক, জীবনে প্রশ্ন কমন পড়বে না। যদি আর একটু গভীরে যান, যে মনের অবস্থা দেহের অবস্থা যদি বিচার্য বিষয় হয়, তখন সেটা কি হবে? মনের অবস্থা দেহের অবস্থা যদি বিচার্য বিষয় হয়, তখনই মনের অবস্থা দেহের অবস্থা প্রাসঙ্গিক হবে। ধারা কত? 14। এখন মনের অবস্থা দেহের অবস্থাটা কিভাবে সৃষ্টি হবে? হয়তো ইচ্ছা করে। এই যে কুকুর কিভাবে কামড় দিছে? ইচ্ছা করে। এখন বিদ্বেষ, যে কি ফরিদের সাথে শরীফুলের একটা বিদ্বেষ ছিল পূর্বে দিকে, কি নিয়ে? যে কোনো একটা বিষয় নিয়ে। এই জন্যই শরীফুল আঘাতটা এমন ভাবে করছে যে ফরিদের কান একটা কেটে পড়ে গেছে। তাহলে বিচার্য বিষয় কি? আঘাত। কিসের অবস্থা? কান কেটে গেছে, দেহের অবস্থা। কেন আঘাতটা করছে? পূর্ব থেকে তাদের কি ছিল? বিদ্বেষ ছিল। কত দ্বারায় প্রাসঙ্গিক হলো ঘটনাটা? সাক্ষ্য আইনের 14 ধারায়। বুঝছেন যে এইখানে এই ঘটনাস্থলে শরীফুল কেন গেছিল? যে দিদারুলের কি করার জন্য? মানে আঘাতের কোনো মামলা বা শারীরিক অবস্থা বা মানসিক অবস্থা, শরীফুল এখানে কেন গেছে? যে তার মঙ্গল কামনার জন্য, তার মঙ্গল কামনার অভিপ্রায় ছিল। তাহলে মামলার যদি কোনো মনের অবস্থা দেহের অবস্থা হয়ে থাকে, যদি বিচার্য বিষয় হয়ে থাকে, তাহলে এনে শরীফুল কেন গেছিল? তার মঙ্গল কামনার অভিপ্রায়ে। তাহলে এই যে মঙ্গল কামনা, বিদ্বেষ, ইচ্ছা, জ্ঞান, সরল বিশ্বাস, অবহেলা, এই শব্দগুলোর প্রশ্ন মানেই সাক্ষ্যনের 14 ধারার প্রশ্ন। একটা উদাহরণ পাবেন না যে 6টা শব্দের বাইরে কোনো শব্দ আছে। সাক্ষ্যনের 15 ধারা, কোন কাজ ইচ্ছাকৃত নাকি আকস্মিক, সেই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত ঘটনার প্রভাব থাকে। যেমন এটা গুরুত্বপূর্ণ দ্বারা, আপনার পুলিশিং করতে গিয়েও কাজে লাগবে। যে কোনো কাজ ইচ্ছাকৃত নাকি আকস্মিক, এই সমস্ত ক্ষেত্রে যে সকল ঘটনার প্রভাব থাকে। কিরকম প্রভাব থাকে? একটা কাজ কি ইচ্ছা করে হয়েছে, ইচ্ছাকৃত ভাবে করছেন না ভুলে হয়ে গেছে, এটা আদালত কিভাবে বুঝবে বলেন তো? এমসিকিউ প্রশ্ন, সবাই উত্তর দেন। একটা কাজ কি কোনো ব্যক্তি ইচ্ছা করে করলো নাকি হঠাৎ করে আকস্মিক বা দুর্ঘটনা হলো, এটা আদালত কিভাবে বুঝবে? ব্যক্তির পারিবারিক অবস্থান দেখে, ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা দেখে, ব্যক্তির সামাজিক অবস্থান দেখে, নাকি এই ব্যক্তির এই ঘটনার পূর্বে এরকম কোনো ঘটনা ঘটাইছে কিনা এটা দেখে? উত্তর হলো এই ব্যক্তির পূর্বের পিসিপিআর, পূর্বে এরকম কোনো ঘটনা আছে কিনা। যেমন ধরেন আপনার নাম হচ্ছে কি, ধরেন আপনার নাম হচ্ছে হাফিজ, ঠাকুরগাঁও জেলা। আচ্ছা, ও ঠাকুরগাঁও বাড়ি, আসেন এমপিতে, যাই হোক। তাহলে ধরেন আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, কি মামলা? ইফটিজিং মামলা। কি মামলা? ইফটিজিং মামলা। ইফটিজিং তো বুঝেন নাকি? ইফটিজিং এর মূলত প্রপার ধারা কোনটা? দণ্ডবিধি আইনের 509 ধারা কিন্তু ইফটিজিং এর মূল ধারা। যদি কোনো ব্যক্তি এমন কোন অঙ্গভঙ্গি করে, এমন কোন শব্দ উচ্চারণ করে, অথবা নারীর যে এই অঙ্গভঙ্গি নারী দেখতে পায়, এবং তার এরকম কোন শব্দ নারী শুনতে পায়, অথবা নারীর নির্জন বসবাস স্থানে প্রবেশ করে, তাহলে সেই ব্যক্তি দণ্ডবিধানের 509 দ্বারা এই অপরাধ করছে বা ইফটিজিং করছে বলে গণ্য হবে। কি ইফটিজিং? একটা মেয়ে হেঁটে যাচ্ছে, তাকে একটা বিকৃতি শব্দ উচ্চারণ করলেন, অথবা একটা শীষ দিলেন, অথবা একটা অঙ্গভঙ্গি করলেন, নারীর দেখতে হবে এটা। আপনি এমন শব্দ করছেন, নারী শুনে নাই, কোনো সমস্যা নাই। এমন একটা অঙ্গভঙ্গি করছেন, নারী দেখে নাই, তাহলে এটা আপনি অপরাধের জায়গায় যাবেন। কিন্তু সে তো দেখেই নাই, কিন্তু দেখলো বা শুনলো, তাহলে ইফটিজিং। ঠিক আছে, দণ্ডবিধি 509 দ্বারা। এখন হাফিজের বিরুদ্ধে এই মামলা, কি মামলা? ইফটিজিং মামলা। এখন হাফিজ বলতেছে আমি তো ইফটিজিং করি নাই, আমি এমনি একটা গান বাজাচ্ছিলাম, শীষ দিচ্ছিলাম, আমি আসলে কিন্তু এরকমটা করি নাই, এটা এটা আকস্মিক একটা দুর্ঘটনা, আমি এরকমটা করি নাই। এখন আদালত কিভাবে বুঝবে? ওই মেয়ে কিভাবে প্রমাণ করবে? এখন আগের আরো অন্য 2টা ঘটনা দেখা যাচ্ছে, আরো 2জন গিয়ে সাক্ষ্য দিচ্ছে যে হাফিজ পূর্বে আরো 5টা মেয়েকে, 2টা মেয়েকে ইফটিজিং করছে, পূর্বেও তার বিরুদ্ধে এরকম মামলা হয়েছে। এখন আদালত কি বুঝবে এটা? এটা কি তার দুর্ঘটনা, আকস্মিক কোনো কাজ, নাকি এটা তার ইচ্ছাকৃত কাজ? ইচ্ছাকৃত কাজ। ধরেন আমার একটা বীমা আছে, আমি কি করছি? আমার গাড়িটা পুড়ে ফেলছি, কেন? বীমা থেকে টাকা নেওয়ার জন্য। এখন আদালত, বীমা বীমা কর্তৃপক্ষ বলতেছে এটা শরীফুল ইচ্ছা করে গাড়িটা পুড়াইছে, সে কিন্তু কি করে নাই, এটা কোনো এটা দুর্ঘটনা না, আকস্মিক কোনো কাজ না। আমি বলছি না এটা আগুন লেগে পুড়ে গেছে, আমি বীমা টাকা নেওয়ার জন্য এটা করি নাই। এখন অন্য 2টা বীমা কোম্পানি গিয়ে বললে শরীফুল পূর্বে আরো 2বার গাড়ি পুড়াইছে, বাড়ি পুড়াইছে বীমার টাকা নেওয়ার জন্য। আদালত কি বুঝবে? এটা কি আমার ইচ্ছাকৃত কাজ, নাকি এটা আকস্মিক কোনো দুর্ঘটনা? আদালত স্বাভাবিকভাবে বুঝবেন যে এটা তার ইচ্ছাকৃত কোনো কাজ। কি কাজ? ইচ্ছাকৃত কাজ। আমার কাছে জাল নোট পাওয়া গেল, বুঝতেছেন তো? আমার কাছে জাল নোট পাওয়া গেছে, এই জন্য মামলা হয়েছে। এখন আদালত বলতেছে, আমি আদালতে বলতেছি এটা ভুলে আমার কাছে চলে আসছে,
আমি জাল নোট সম্পর্কে জানি না কোথা থেকে আসছে। এখন আমার বিরুদ্ধে যে আরো দুজন সাক্ষ্য দেয় যে শরীফুল পূর্বেও জাল নোট দিয়ে আমাদেরকে প্রতারিত করছে, তাহলে আদালত কি বুঝবে? বুঝবে এটা তার ইচ্ছাকৃত কাজ। তাহলে কোনো কাজ কোনো ব্যক্তির ইচ্ছাকৃত নাকি আকস্মিক বা দুর্ঘটনা, এই ক্ষেত্রে কি ঘটনার প্রভাব থাকবে? দেখবে একই ঘটনার পূর্বে তার পুনরাবৃত্তি ছিল কিনা, তাহলে সেই ক্ষেত্রে এটার প্রভাব থাকবে। ধারা কত? সাক্ষ্য আইনের 15 ধারা। সাক্ষ্য আইনের কত ধারা? 15 ধারা। কষ্ট হচ্ছে একটু আপনাদের, তাই না? কষ্ট কষ্ট হোক, কষ্ট না হলে তো আপনি সফলতা পাবেন না। আমি একটা কথা বলছি, ফৌজদারি আর সাক্ষ্য আইনটা ধরে রাখেন ইনশাল্লাহ, বাকি সামনের আইনগুলো আপনার কাছে কিচ্ছু মনে হবে না। অ্যাকচুয়ালি ফৌজদারি কার্যবিধি আইন কঠিন ছিল, যদিও বা সহজ বলে সান্ত্বনা দিছি, কিন্তু নিয়ে নিছেন আপনারা। এটা বড় একটা আইন, সাক্ষ্য আইন তো ছোট আইন। এটা আসলে সান্ত্বনা দিচ্ছি না, আসলে সহজ। আপনি হয়তো আগামী ক্লাসটার দিকেই গুরুত্বপূর্ণ জায়গাগুলো ঢুকে যাবেন ইনশাল্লাহ মোটামুটি, তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আসলে এটা গুরুত্বপূর্ণ। টানা ক্লাস হবে, কালকে শনিবার কালকেও ক্লাস হবে ইনশাল্লাহ, রবিবারেও ক্লাস নেবো ইনশাল্লাহ, ঠিক আছে, যদি আল্লাহ তৌফিক দেয়। আমি একদিনে খুব বেশি দাঁড়া দিতে চাচ্ছি না, ঠিক আছে, এমনি তো একটু লেট হয়েছে, বাকি 16 ধারা থেকে আগামীকালকে আলোচনা করবো ইনশাল্লাহ। কারণ এই ধারাগুলো একটু ডিফিকাল্ট, তো এই জন্য নিতে অনেকের কষ্ট হয়ে যায়। তাহলে আগামীকালকে আমরা সাক্ষ্য আইনের 16 থেকে সাক্ষ্য আইনের 23 ধারা পর্যন্ত আলোচনা করে ফেলবো ইনশাল্লাহ। 16 থেকে কত? 23। রবিবার থেকে আমরা সাক্ষ্য আইনের 24 ধারার মূল অংশ থেকে ঢুকে যাবো ইনশাল্লাহ। আগামীকালকে 16 থেকে 23 ধারা আপনারা দেখে আসবেন, ঠিক আছে। তাহলে আজকে আমরা যে আলোচনাগুলো করছি একটু রিভিশন দিই সংক্ষেপে। সাক্ষ্য আইনের 10 ধারা, অভিন্ন অভিপ্রায় প্রসঙ্গে ষড়যন্ত্রকারীর কথা বা কার্য। যদি কোনো প্রশ্ন এরকম হয়, অপরাধমূলক ষড়যন্ত্রের কোনো প্রশ্ন সাক্ষ্য আইন রিলেটেড, তাহলে 10 ধারা। যে বিষয়গুলো অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয়, সেগুলো কিভাবে প্রাসঙ্গিক? উত্তর হলো দুইটা ভাবে প্রাসঙ্গিক। যদি এটা বিচার্য বিষয়ের সাথে গড়মিল বা অসঙ্গতিপূর্ণ হয়। দ্বিতীয় হলো বিচার্য বিষয়ের সাথে এক হয়ে এর অস্তিত্ব বা অস্তিত্বহীনতাকে অধিকতর সম্ভব বা অসম্ভব করে তোলে, সেই ক্ষেত্রে। সাক্ষ্য আইনের 12 ধারা আপনি না নিলে হবে যে ক্ষতিপূরণের মামলায় আদালত যদি ক্ষতির হার নির্ধারণ করে, তাহলে সেটা প্রাসঙ্গিক বিষয়। কোন অধিকার ও প্রতার প্রশ্নে, কোন অধিকার ও প্রতার অস্তিত্ব সম্পর্কে যদি কোনো প্রশ্ন ওঠে, তাহলে অধিকার ও প্রতার অস্তিত্ব প্রাসঙ্গিক। অধিকার ও প্রতার অস্তিত্ব বুঝছেন তো নাকি? আরো সহজে বুঝাই দিই। ধরেন আপনি একজন, আপনি ভাবিকে নিয়ে যাচ্ছেন কোথায়, যে কোনো এক জায়গায়। আপনি কি প্রশ্ন করতেছে সে কি আপনার আসলে স্ত্রী নাকি নকল স্ত্রী? কই পাইছেন এই বউ আপনি? বুঝেন? তাহলে আপনার এই অধিকার কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, কিভাবে দেখবেন? তখন আপনাদের বিয়ের কাবির নামা আছে না? এই বিয়ের কাবির নামা সাক্ষ্য আইনে 13 ধারায় আদালতে প্রাসঙ্গিক। কেন? এই যে বউয়ের অধিকার আপনার আছে, অধিকারের অস্তিত্ব কি কাবির নামা আছে কিনা? সাক্ষ্য আইনে 13 ধারায় প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনে 14 ধারা, মনের অবস্থা দেহের অবস্থা প্রাসঙ্গিক যদি তা বিচার্য বিষয় হয়। কিভাবে হয়? ইচ্ছা, জ্ঞান, সরল বিশ্বাস, অবহেলা, বিদ্বেষ, মঙ্গল কামনার অভিপ্রায়। 15 দ্বারা, কোন কাজ ইচ্ছাকৃত ভাবে হয়েছে নাকি আকস্মিক ভাবে বা ভুলবশত হয়েছে, এটা কিভাবে বোঝা হবে? যদি কোনো ব্যক্তির এই ঘটনার পূর্বে এরকম কোন কাজ ঘটে থাকে, পূর্বে পুনরাবৃত্তি থাকে, তাহলে ধরে নেবে সেটা তার ইচ্ছাকৃত কাজ। সাক্ষ্য আইনের কত দ্বারা? 16 15 দ্বারা। আর এটা দ্বারা নিয়ে নেন, সাক্ষ্য আইনের কত দ্বারা? ক্লোজ করে দেয় নাকি, শেষ তো? সাক্ষ্য আইনের 16 দ্বারা, ব্যবসায়ের ক্ষেত্রে যাবতীয় রীতিনীতির অস্তিত্ব প্রাসঙ্গিক। কিসের ক্ষেত্রে? ব্যবসায়ের ক্ষেত্রে যাবতীয় রীতিনীতির, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। সাক্ষ্য আইনের 34 ধারার একটা সাক্ষ্য আইনের 16 ধারার একটা উদাহরণ হলো 34 ধারা। সাক্ষ্য আইনের 34 ধারাটা যখন গিয়ে পড়বেন, তখন 16 ধারাটা খুব সহজে বুঝতে পারবেন যে ব্যবসায়ের ক্ষেত্রে যাবতীয় রীতিনীতির অস্তিত্ব কি প্রাসঙ্গিক। আলাদা প্রশ্ন করার কোনো সুযোগ হয় না। এটা আমরা 34 ধারার সাথে গিয়ে আলোচনা করব যে ব্যবসায়ের ক্ষেত্রে যাবতীয় রীতিনীতি। আপনি অনলাইনে একটা পণ্য প্রোডাক্ট অর্ডার করলেন, পণ্যটা আপনি টাকা পেড করলেন, আপনি পণ্যটা পান নাই, তাদের বিরুদ্ধে মামলা করলেন, তাহলে তারা বলবে যখন আমাদের অর্ডার হয়েছে পরের দিনে আমরা পণ্যটা কি করছি, আমরা সেলসম্যানের কাছে হস্তান্তর করছি। তাহলে সাক্ষ্য আইনে 16 ধারায় বলতেছে যে ব্যবসায়ের ক্ষেত্রে যাবতীয় রীতিনীতি। তাহলে উনি যে বলে আমরা অর্ডার পাওয়ার সাথে সাথে পণ্যটা 8 ঘন্টার ভিতরে সেলসম্যানের কাছে হস্তান্তর করি, এটা তাদের একটা ব্যবসার রীতি। সাক্ষ্য আইনে 16 ধারায় ব্যবসায়ের ক্ষেত্রে এই যে একটা রীতি, এই ব্যবসায়ের রীতিনীতির অস্তিত্ব প্রাসঙ্গিক। ক দ্বারা? সাক্ষ্য আইনের 16 ধারা। তাহলে রীতির অস্তিত্ব হিসেবে আপনি কি করেন? বাকি দেন, হিসাবের খাতায় লিখে রাখেন সাক্ষ্য আইনের 34 ধারা ব্যবসায়ের রীতির অংশ হিসেবে হিসাবের খাতা বা ডিজিটাল রেকর্ডে যদি কোনো কিছু থাকে, তাও আদালতে প্রাসঙ্গিক, যদি আদালতের অনুসন্ধানের প্রয়োজনে তা প্রয়োজন হয়। অসুবিধা নেই, কালকে 16 থেকে শুরু করে আমরা 23 পর্যন্ত আলোচনা করবো। স্বীকৃতির জায়গাগুলো যদি পসিবল হয় একটু দেখে আসেন, যদি মনে করেন কষ্ট হবে প্রয়োজন নাই। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দাদা আছেন? করেন ক্লাস, করেন, কাটেন।